আজকেও একটা ছেলেপক্ষ আমাকে প্রত্যাখ্যান করে চলে গেল, কারণ বাবা মায়ের ডিভোর্স এবং তারা উভয়ই দ্বিতীয় বিয়ে করেছে। এই নিয়ে আমার 8টা সম্বন্ধ ফিরে গেছে। কখনো এত কষ্ট লাগেনি। বিয়ে করার ইচ্ছে আমার এমনিতেও এখন আর নেই, কিন্তু আজ নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। খুব কান্না পাচ্ছে। যেভাবে পাত্রের মা আমাদের সামনেই ঘটককে যা ইচ্ছে তাই বলে গেল, তাতে আমার মন ভেঙে গেছে। মূল উদ্দেশ্য তো ঘটক না, আমাদের অপমান করাই ছিল, যা আমাদের কারো বুঝতেই বাকি ছিল না। কিন্তু কিছু বলারও তো নেই। ঘটকের কাছে শুনেছি পাত্রপক্ষ খুব ধনী। আমার ছবি দেখে নাকি তাদের খুব পছন্দ হয়েছিল, তাই তাদের বড় ছেলের জন্য আমার মতো একটা মধ্যবিত্ত পরিবারের মেয়েকে দেখতে এসেছিল। তাদের নাকি কোনো চাওয়া পাওয়া ছিল না, শুধু সম্ভ্রান্ত পরিবারের একটা সুন্দর মেয়ে চাওয়া। আমাকে নিয়ে আমার বর্তমান পরিবার অর্থাৎ মামা মামি আর ছোট মামাতো ভাইটা গিয়েছিল রেস্টুরেন্টে। প্রথম পর্যায়ে সব ঠিকঠাক ছিল, তবে যখন মা বাবার কথা উঠল তারা আসেনি কেন, তখন এক কথা দু কথায় মা বাবা আলাদা থাকেন। পাত্রের মা জানতে পেরেই বাকিটা মামিকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে যে পুরো ঘটনা জানতে পারলেন, তাতেই রাগে ফুঁসে উঠলেন। মামা মামি ভেবেছিলেন তারা সব জেনে শুনে এসেছেন, কিন্তু না, মা বাবার আতিক জানার পরে তারা আমাকে যা তা বলতে শুরু করলেন। আমি চমকে উঠি তাদের এসব কথা শুনে, কারণ মা বাবার জীবনের কোনো সিদ্ধান্ত আমার নেওয়া হয়নি, তবুও তাদের জন্য আমার এতগুলো কথা শুনতে হচ্ছে মুখ বুঝে। এরূপ আচরণে আমার মামা মামিও রেগে গেলেন, কারণ ব্যাপারটা মান সম্মানে চলে আসলো। পাত্রের মা আমাকে উদ্দেশ্য করে বলল, কোনো রিক্সাওয়ালার সাথে কি বিয়ে দিয়ে দেন? যার মা বাবাই মেয়ের চিন্তা করেনি, ওই মেয়ে অন্তত আমাদের মতো ঘরে আসার যোগ্যতা রাখে না। এসব কথা শুনে মামি রাগের মাথায় বললেন, আপনার এই ছেলে কেন? আমরা এমন ছেলের কাছে মেয়ের বিয়ে দিব যার ভদ্রতা যোগ্যতার থেকে বেশি এবং আপনাদের থেকেও বেশি ধনী, যাতে আপনাদের অহংকার ধুলিমাখা হয়ে যাবে। আপনার মতো মহিলার মুখ যদি বন্ধ না করিয়ে ছাড়ি, তাহলে আমার নামও তানিয়া না। এতে দুই পক্ষই রাগারাগি করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। সেখানে আমি অনেক কষ্টে কান্না চেপে রেখেছিলাম। মামা মামি দুজনেই খুব রেগে গিয়েছিলেন। তারা সেদিনই সন্ধ্যায় আবারও নতুন ঘটককে ডেকে আনেন এবং মামা বলেন, আমাদের মেয়ের জন্য তোমাকে ধনী ঘরে বিয়ে সম্বন্ধ করাতে হবে, দরকার লাগলে বলবে ওর মা বাবা মরে গেছে। ঘটক মাঝ বয়সী একজন লোক, তিনি পান চিবোতে চিবোতে বললেন, কথা লুকায় বিয়া দিবেন? আমি 2 লক্ষ টাকা দিব তোমাকে, চলবে? আরে ভাই, আজকাল কত শত জিনিস ঢাইকা বিয়া হয়, আপনাদের মাইয়া তো ভালো, মা বাবা নাই তো কি হয়েছে, আমি বড় ঘর নিয়ে আসুম। তার কথার আওয়াজ সাথে সাথে পাল্টে গেল। কথাগুলো পর্দার আড়াল থেকে শুনে খুব কান্না করলাম ঘরে এসে। মামা মামি শুধু নিজেদের মান সম্মানের জন্য এমন করছেন, না হয় কখনো এমন কথা তুলতেন না। আমাকে তারা একটু সময়ও দিতে চাইছেন না। আমার বর্তমান মন মানসিকতা কতটা খারাপ তা জানার পরেও তারা এমনটা করছেন। তার উপরে মা বাবা দুজনেই বেঁচে আছেন, তারপরেও তাদের মারা গেছেন এমন বলা মানেই অনেকগুলো মিথ্যে কথার স্তূপ বানাতে হবে। যদিও বাবা আমার আর কোনো খোঁজ নেন না, আর মামি নিজেই মায়ের সাথে কোনো সম্পর্ক রাখেননি। মাঝে মাঝে মামির কাছে নাকি ফোন করেন, আমি কেমন আছি এসব জিজ্ঞেস করেন, কিন্তু 5 বছর হয়ে গেছে, তাকে আজও দেখি না। আর বাবাকে তো বিগত 9 বছর ধরেই দেখি না। এসব ভেবে ভেবেই মাথাটা খুব ঘুরে গেছে। রাতে কখন ঘুমিয়ে পড়ে তার খেয়াল নেই। ফজরের সময় ঘুম ভাঙল। উঠে নামাজ পড়ে মোনাজাতে খুব কান্না করলাম, আর আল্লাহ পাককে বললাম, আমার জীবনে আর কত অপমান দিবে আল্লাহ, এবার সুখ দাও, আর এসব ভালো লাগে না। 7:30টার ভেতর ঘরের সব কাজ ছেড়ে ফেললাম। আমার ক্লাস আজকে 8:20 থেকে শুরু, আর তামিমের ক্লাস 8টা থেকে, তাই প্রতিদিনকার মতো আজকেও আমি আর তামিম বের হয়ে গেলাম। ওকে স্কুলে দিয়ে আমি ভার্সিটি যাচ্ছিলাম। আকাশটা আজকে বেশ মেঘলা। রাস্তায় রিক্সাও পাচ্ছি না, তাই হেঁটে হেঁটেই পথ পাড়ি দিচ্ছিলাম। এমন সময় এক ছেলে পিছন থেকে এসে ঝড়ের বেগে আমাকে কোলে তুলে নিল, তাও মাঝ রাস্তায়। এতে আমি পুরো হকচকি উঠি। মাঝ রাস্তায় এমন কিছু আমার সাথে ঘটবে আমি তা কখনো কল্পনাও করতে পারিনি। আমার বিবাহিত বান্ধবী এক ছেলেকে দেখে অফসোস করছে কেন তার দেখা আগে মেলেনি, তাহলেই তো নিজের বর্তমান স্বামীর সাথে আর প্রেম করে বিয়ে করত না। তার মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে যাই। শম্পা, কি বলিস এসব? সত্যি কথা বলি, তুই পেছনে তাকিয়ে দেখ কিরকম হ্যান্ডসাম একটা ছেলে দাঁড়িয়ে আছে। ওকে দেখলে তুইও আমার জায়গায় থাকলে এমনি বলতি। আমি পেছন ঘুরে তাকাতেই আমার চোখ বড় বড় হয়ে গেল। এই ছেলে তো কালকের সেই পাগল ছেলেটা, যে মাঝ রাস্তায় আমাকে কথাবার্তা কিচ্ছু না বলে কোলে তুলে রাস্তা পার করে দিয়েছিল। কিন্তু ও এখানে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। কি এবার দেখলি তো, চোখ সরছে না, তাই না? শম্পার কথায় আমার ধ্যান ভাঙল। জিজ্ঞেস করছিলি না কালকের ওই ছেলেটা কিরকম ছিল দেখতে? হ্যাঁ, কেমন ছিল?
এই যে এই ছেলের মতো হ্যান্ডসাম। উহু, তাহলে? উত্তেজনা নিয়ে শম্পা আমাকে জিজ্ঞেস করলো। আমি শান্ত গলায় বললাম, এই ছেলেই ছিল। ও মাই গড রুহি, ও নির্ঘাত তোর প্রেমে পড়ে তোকে খুঁজতে চলে আসছে। সব রেখে আমার প্রেমে? তোর মাথাটা খারাপ হয়ে গেছে, এবার চুপ কর। এতটুকু সময়ে ছেলেটা আমাদের দেখেনি, তবে মনে হচ্ছে চারিদিকে তাকিয়ে কাউকে খুঁজছেও। আশেপাশে সবগুলো মেয়ে ওকে দেখছে, শম্পার মতোই। তবে এসবেই যেন ও ভ্রুক্ষেপহীন, কোনো মেয়ের দিকে তাকালেও না একবারের জন্য ভালো মতো। চলে যাচ্ছিল গেটের দিকে, হঠাৎ পেছন ঘুরে আমাকে দেখে একটা প্রশস্ত হাসি দিয়ে এদিকে এগিয়ে এলো। আমি মনে মনে ভাবছি, আবার আমার কাছে আসছে কেন? সামনে এসেই বলল, হাই প্রিটি লেডি, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। তুমি এখানে কি করছো? আমি কিছু বলার আগে শম্পা বলে ওঠে, সারপ্রাইজ মানে? আপনি কি খুঁজতে আসেননি? অ্যাকচুয়ালি না। শম্পার কথায় আমি রীতিমতো লজ্জা পেয়ে যাই। বাই দ্য ওয়ে, প্রিটি লেডি আপনি আমার কথা ফ্রেন্ডকে বলেছেন, দ্যাটস কিউট। ছেলেটার না না, এমন কিছু না। আমি লজ্জা পেয়ে গেছি এটা শম্পা বুঝে আমার কথার মাঝে আবারও বলল, তাহলে কেন এসছেন ভাইয়া? অ্যাকচুয়ালি আমার ছোটবেলার এক ফ্রেন্ড এই ইউনিভার্সিটি নিউ ফ্যাকাল্টি, ও গত মাসে জয়েন করেছে। আমি এক্স্যাক্টলি টিচার্স রুম খুঁজে পাচ্ছি না, ওকে আজকে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ পেয়ে গেছি। এই বলে ছেলেটা আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। শম্পা, মোহিত স্যারকে খুঁজছেন? নো, আপনি বোধহয় তুর্য স্যারকে খুঁজছেন। ইউ আর রাইট, আমি তুর্যকে খুঁজছি। ও কোথায়? আমি দ্বিতীয় বিল্ডিং এর তৃতীয় তলায় লিফটের বাম পাশের 1 নম্বর রুমে পাবেন। ছেলেটা একটা বিনয়ী হাসি দিয়ে বলল, একটু কনফিউজিং বাট আই উইল ম্যানেজ, থ্যাঙ্কস আ লট। শম্পা, আমরা এগিয়ে দিব? শম্পার কথা শুনে ও আমার দিকে তাকালো। আমি ভাবলে সম্ভব অন্য পাশে তাকিয়ে বুঝিয়ে দিলাম আমি যেতে ইচ্ছুক না। এটা বোধহয় ছেলে নিজে থেকেই বুঝতে পারলো, তাই বলল, আই উইল ম্যানেজ ডিয়ার। ওকে ভাইয়া, আপনার নাম? কি করেন আপনি? অলোক হাসান ইরাত, আমি ব্যারিস্টার। এবছরই লন্ডন থেকে গ্রাজুয়েশন করে দেশে ফিরেছি। আপাতত বাবার বিজনেসটাই দেখব। আপনাদের নাম? আমি শম্পার ও রুহি। নাইস টু মিট ইউ। সেম হিয়ার ভাইয়া। আচ্ছা শম্পা, চল, ক্লাসে যেতে হবে। এই বলে শম্পার হাত ধরে ওকে টেনে নিয়ে আসছিলাম, তখন পেছন থেকে ইরাত বলল, রুহি, পিঙ্ক সুটস ইউ, টেক কেয়ার অ্যান্ড গ্রো আপ ডিয়ার, বাই। এই শেষ কথাটুকু শুনে রাগ উঠে গেল। আমাকে গ্রো আপ কেন বলল? যেই কিছু বলতে যাব তখন দেখি সে চলে যাচ্ছে ওই বিল্ডিং এর দিকে। রাগ হলো, আবার কিছু বলতেও পারলাম না। আর এদিকে দেখি আশপাশে যে মেয়েরা ছিল সবাই আমার আর শম্পার দিকে তাকিয়েছিল। আমরা এরপর ক্লাস শেষ করে মাঠে এসে বসলাম। ওকে কাল আমি অত ভালোভাবে পর্যবেক্ষণ না করলেও আজ একটু ভালো মতো তাকিয়ে দেখলাম। ছেলেটা খুবই আকর্ষণীয় দেখতে, ফর্সা চেহারা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথা ভর্তি খাড়া সোজা চুল, লম্বা এবং জিম করা ফিট দেখি বোঝা যায়। আর কাপড় চোপড় পরা বেশ রুচিসম্মত। সব মিলে যে কোনো মেয়ের তাকে ভালো লাগাটা স্বাভাবিক, যা ভার্সিটির কিছু মেয়েদের দেখি বোঝা যাচ্ছিল। আচ্ছা, তুই বুঝলি কিভাবে ইরাত ভাইয়ার ফ্রেন্ড তুর্য স্যার? ওর কথা বলার স্টাইল দেখেছিলি? ইংরেজির একটা অ্যাকসেন্ট আছে, আর কথা অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশে বলে। আর তুর্য ভাইয়ার বাংলা তেমন ভালো না। তখন মিলিয়ে নিয়েছি ওরা দুজন হয়তো একসাথে ইংলিশ স্কুলে পড়েছে ছোটবেলায়, সেই থেকে আন্দাজে বলেছি। একদম ঠিক গেস করেছিস। তবে একটা জিনিস খেয়াল করেছিস? কি? সে যতক্ষণ ছিল তোর দিকে তাকিয়ে কথা বলছিল। এমন কিছুই না, সব মেয়েদের সাথে এমনই মনে হয়। আমার মনে হয় না। কেন? ওদিকে তাকিয়ে দেখি কিছুটা দূরে আনিকা আর ইরাত কথা বলছে। ইরাত কপাল কুঁচকে আছে। কিছুক্ষণ পর সরে গেল, আর আনিকে হাঁ করে তাকিয়ে রইল ওকে। মেয়েটা বেশ সুন্দরই দেখতে, কিন্তু এখন একটু কাদো কাদো দেখাচ্ছে ওকে। ও অবশ্য তুর্য ভাইয়ের কাজিন হয় আর আমাদের ক্লাসমেট। দাঁড়া, আমি এখনই সবটা পরিষ্কার খবর নিয়ে আসছি। শম্পা আমার হাত ধরে টেনে নিয়ে আনিকার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আনিকা, কি হইছে? মন খারাপ কেন? আর ইরাত ভাইয়া রাগ করে গেল কেন? ইরাদের নাকি বিয়ে হইছে। এতদিন ওর দেশে ফেরার অপেক্ষা করতাম, আর এভাবে আজকে বলল বিয়েই করে ফেলছে। আগে গার্লফ্রেন্ড ছিল না? না, ও অতিরিক্ত করে। মেয়েদের সাথে ফ্রেন্ডের বেশি কিছুই হয় না কখনো। বউকে কিছু বলেছে? নাম বলেনি, তবে শম্পার অতিরিক্ত পুলিশের মতো ইনভেস্টিগেশনে নির্লজ্জ লাগছিল নিজেদের, তাই ওকে বললাম, চল এবার এত ইনফরমেশন দিয়ে কি করবি? তুই চুপ কর। আনিকা, বলো তুমি। ওর ওয়াইফ নাকি আমাদের ভার্সিটিতেই পড়ে, আর আজকে নাকি পিঙ্ক ড্রেস পরছে। আচ্ছা রুহি, শম্পা, আমি গিয়ে ওর বউকে খুঁজে আসি। আচ্ছা যাও। আনিকা চলে গেল, আর শম্পা আমাকে টাইট করে জড়িয়ে ধরল। বুঝলি কিছু? কি বুঝবো? ইরাত ভাই প্রেমে পড়েই বলতেছে বিয়ে করছে। এই কথা আমার মাথায় ঢুকলো না।
মানে আজকে তুই পিঙ্ক পরছিস? তোকেই বলেছে, আমি শিওর। শম্পার আজগুবি কথায় আমি কি রকম প্রতিক্রিয়া ব্যক্ত করব তাই বুঝেই পাচ্ছি না। এমন সময় হঠাৎ ফোন বেজে উঠল। দেখি মামি কল দিয়েছে। রিসিভ করতেই উনি বললেন, আজ তাড়াতাড়ি বাসায় ফিরবে রুহি, পাত্রপক্ষ দেখতে আসবে আজকে সন্ধ্যায়। আজকে পাত্রপক্ষ দেখতে আসবে বলে মামি তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে। এজন্য ভার্সিটির শেষ ক্লাসটা মিস দিলাম। টিউশনিগুলোতেও আজকে যেতে পারবো না, তাই সবগুলো স্টুডেন্টদের একে একে ফোন করে আসতে মানা করে দিলাম। বাসায় এসে দেখি মামি খুব খুশি। মামাও অফিস থেকে চলে এসেছে। আজকে যে পাত্র আমাকে দেখতে আসবে সে স্বয়ং মামার অফিসের বসের ছেলে। আমার মাথায় কিছুই ঢুকলো না। কিভাবে মামার বসের ছেলের সম্বন্ধ আসলো আমার জন্য? আমি এসব ভাবছিলাম আর রাতের খাবারের জন্য তরকারি কাটবো বলে বোল পেয়ালা গুছিয়ে ফ্রিজ থেকে তরকারি বের করছিলাম, তখন মামি এসে বলল, আরে আজকে রাতে রান্না করা লাগবে না, মেহমান তো বাসায় আসবে না, আমরা রেস্টুরেন্টে যাব, একসাথে ডিনার ওখানেই হবে। রেস্টুরেন্টে শুনে আমার ভয় লেগে গেল। গতবার বিয়ের ঘরটা রেস্টুরেন্টেই ভেঙেছিল। শুধু ভেঙে যায়নি, সাথে কত শত অপমান করেছিল তারা। মামি আবার রেস্টুরেন্টে? হ্যাঁ, ভয় পাওয়া লাগবে না, তারা তোমাকে পছন্দ করেছে। আমাকে? তোমার মামা আজকে তোমার ছবি দেখিয়েছিল তার বসকে, সাথে ওনার মেসেজও ছিল অফিসে। তাদের তোমাকে দেখেই ভালো লেগে গেছে, তাই আজকে দেখা করতে চাইছে। আর আমার অতীত? সেসব বিষয় না, তারা অনেক ভালো মানুষ। আচ্ছা মামি, কিন্তু তারা কি? এখন যাও, চেহারায় একটু বেসনের সাথে গোলাপ জল আর মধু মিশিয়ে প্যাক বানিয়ে দাও চেহারায়, এতে তোমাকে আরো সুন্দর দেখাবে আজকে। এভাবে সারাদিন কোনো যত্ন তো করো না নিজের। আল্লাহ, ফর্সা না বানালে খবর ছিল। মামি এই সব কথা বলতে বলতে কিচেন থেকে বের হয়ে গেলেন। আমি গোসল করে বিছানায় এসে বসে মোবাইলটা মাত্র হাতে নিলাম, দেখি একটা অচেনা নাম্বার থেকে একটা মেসেজ। লাল শাড়ির সাথে হালকা লিপস্টিক, হালকা ব্লাশ অন, মাথায় সাদা গাজরা পরলে ইউ উইল লুক ভেরি প্রিটি, টেক কেয়ার ফেয়ারি, ইরাদ। এই মেসেজ আবার সে কি করে করলো? আর এদিকে সম্পার 6টা কল আর একটা মেসেজ এসেছে। ইরাদ ভাইয়া আসছিল। আবার লাস্ট ক্লাসের পর যখন আমি বের হব তখন ওনার সাথে দেখা, আর আমাকে ভার্সিটির থেকে নিতে তোর দুলা ভাই আসছিল। জানিস, উনি আমার হাজবেন্ডের পূর্ব পরিচিত। ইরাদ ভাইদের একটা বাসা আমার শ্বশুর কিনেছিল ওইভাবেই। ছেলে হিসাবে নাকি উনি অনেক ভালো, আর ওনারা অনেক উচ্চ বংশীয় লোক। ভাইয়া তোর নাম্বার চাইতেছিল, আমার কাছে তো সব শুনে ভালো মনে হয়েছে তাকে, এই জন্য দিয়ে দিছি। আরো কথা আছে, কল দিস। শম্পা মেয়েটা জেদি একদম। আমি এই জন্য ওকে কল দিলাম। কি দরকার ছিল নাম্বারটা দেওয়ার? ও তোকে পছন্দ করে, আমি শিওর। এরা ধনী মানুষ, আমাদের মতো প্রেম ভালোবাসা তাদের জন্য সব হয় না, তারা টাইম পাস করে। আমাকে তো একে এমন লাগে নাই। আর তুই যাই বল, ও তোর প্রতি ইন্টারেস্টেড। আচ্ছা, ওর তো বিয়ে হয়ে গেছে, আজকে আনিকা বলে নাই? বিয়ে হইলে বউ রেখে ভার্সিটিতে আমাদের জিজ্ঞেস করতো তুর্য স্যারের কথা। তাহলে গার্লফ্রেন্ড আছে বা ভার্সিটির কোনো মেয়েকে পছন্দ করে, আমাকে অন্তত না। কেন তোকে করবে না? কেন আমাকে করার মতো কি আছে তুই বল? তোদের মতো আমার না জামা কাপড় আছে, না প্রসাধনী আছে। আমি এত সাদামাটা জামা কাপড় পরি, সাজগুজ তো দূরে থাক, আমার তো ভালো তেমন লিপস্টিকও নেই। কোথাও গেলে মামির জিনিস ব্যবহার করি। এইসব জেনে শুনে ওই রকম একটা ছেলের কথা ভাবা আকাশ কুসুম স্বপ্ন দেখার মতোই পুরোপুরি। তাই এসব কথা বাদ দে। তোর এগুলো নাই তো কি হয়েছে? তোকে দেখতে কোনো মডেলের চেয়ে কমও লাগে না। এত সুন্দর দুধে আলতা গায়ের রং, বড় বড় চোখ, কোমর পর্যন্ত একগাছি সিল্কি চুল, কত সুন্দর তুই, মাশাআল্লাহ। আল্লাহ, তুই থাম রে বোন আমার, আমি এখন অজ্ঞান হব তোর কথা শুনে। ভালো হয়ে যায় এখন। শোন, ভাইয়া কল দিলে কথা বলিস, পাত্রপক্ষ দেখতে আসবে আজকে আমাকে। তোর কি ওনাকে ভালো লাগে নাই একদমই? শম্পার এমন কথায় আমি অপ্রস্তুত হয়ে যাই, এবং সেই সময় মামার আওয়াজ, আরে রুহি, কই তুমি? আসছি মামা। শম্পার, মামা আমাকে ডাকছে, কাল দেখা হলে সব কথা বলছি। আচ্ছা রাখ। আমি সাথে সাথে মামার ঘরে গেলাম। দেখি মামি দাঁড়িয়ে আছে আলমারির সামনে। দাঁড়িয়ে ঠিক না, উনি কিছু খুঁজছেন। আমি মামাকে জিজ্ঞেস করলাম, মামা ভেতরে আসবো? হ্যাঁ, আসো আসো। আচ্ছা মামা, শোনো রুহি, ছেলে অনেক ভালো আর সুন্দর। আমি আজকে স্যারকে বলছিলাম মেয়ের জন্য একটা পাত্র দরকার। তখনই তারা তোমার ছবি দেখে আর পছন্দ করে। আমি তো ভাবতেই পারছি না আমাদের মতো পরিবারের মেয়েকে তারা দেখবে এত যোগ্য ছেলের জন্য। এই ঘরটা হয়ে গেলে তোমার কপাল হবে রে মা। তাদের সামনে নিজেকে ভালোভাবে উপস্থাপন করবে, কেমন? জি। মামি দুটো শাড়ি বের করলো,
একটা নীল আর একটা লাল। এই লাল শাড়িটা আগে কখনো দেখিনি, তবে অনেক বেশি সুন্দর একটা শাড়ি। আমার দিকে এগিয়ে জানতে চাইল, আজকে কোনটা পরবো? লালটা অনেক সুন্দর মামি। নতুন? হ্যাঁ। তাহলে নীলটা পরি। আরে না বোকা, এটা আমি পরবো, আর লালটা তোমার। আমার? হ্যাঁ। নাও, এটা ব্লাউজ তো আমারটাই লাগে তোমার, এই নাও, এটা পরে নিবা। আমি হাত বাড়িয়ে লাল শাড়িটা নিলাম। মামি, এই তামিমের আব্বু, তুমি ঘর থেকে বের হও এখন, আমরা রেডি হই। মামা হাসতে হাসতে চলে গেলেন। মামি নতুন একটা শপিং ব্যাগ বের করলো। এর মধ্যে ছিল অনেক ধরনের মেকআপের জিনিস। এত জিনিস দেখে আমি বেশ অবাক। এত কিছু! মামি আমাকে এগিয়ে দিয়ে বলল, এগুলো তুমি নিয়ে যাও রোহি। এখানে সেজে গুছিয়ে রেখে যাই মামি? না না, এসবই তোমার। এত কিছু? হ্যাঁ, যাও এখন। আমি শাড়িটা পরে ঠিক ওইভাবেই সাজলাম যেভাবে মেসেজে লেখা ছিল। কেন যেন ইরাদকে না চাইতে আমার ভালো লাগছে। আমি জানি আমার অতীত জানার পরে সে আমাকে পছন্দ করবে না, হয়তো তার জীবনে অন্য কেউ আছে বা নেই, কিন্তু আমার মনের অজান্তে এই ছেলেটার কথা মনে পড়ছে। আমি আয়নায় নিজেকে দেখে ভাবছি, আসলেই তার রুচি আছে। এই রকম সাজে আমাকে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে। তবে পরক্ষণে মন খারাপ লাগলো। আমার মতো একটা মেয়েকে ইরাদ গ্রহণ করবে না হয়তো, তাই আজকে অন্য কারো কাছে নিজেকে দেখাতে যেতে হবে। কেন যেন এই বিষয়টা আমার ভালো লাগছে না, একদম যেতে ইচ্ছে করছে না। তৈরি হয়ে আমরা সবাই মিলে মামার অফিসের কাছের একটা রেস্টুরেন্টে গেলাম। গিয়ে দেখি পাত্রের মা বাবা দুজনই চলে এসেছেন। তারা টুকটাক কথা জিজ্ঞেস করলেন আর আমার একটা ছবি তুলে তাদের ছেলেকে MMS করে দিলেন। আমি বেশ অবাক, পাত্র নিজে আসলো না, আবার এখন এসব করছে। পাত্রের মা জানালেন তাদের ছেলে নাকি বলেছে গিয়ে ছবি পাঠাতে, ভালো লাগলে বা মন্দ লাগলে জানিয়ে দেখে। মনে মনে ভাবছি, এ আবার কেমন মানুষ। কিছুক্ষণ পরে তাদের ছেলে মেসেজ করে জানালেন আমাকে পছন্দ হয়েছে। মামা মামি আর তারা সবাই খুব খুশি হলেন। খুশি একমাত্র আমি হতে পারলাম না, কারণ পাত্রকে আমার না দেখেই অপছন্দ হচ্ছে। ঠিক তখনই তামিম বলে, আন্টি, ভাইয়াকে কি আমরা একটু দেখতে পারি? অবশ্যই বাবা। এই বলে উনি মোবাইল থেকে একটা ছবি বের করে তামিমের হাতে দিলেন। ওয়াও ভাইয়া, অনেক অনেক সুন্দর। এই বলেই তামিম মোবাইলটা আমার দিকে ধরল। আমি প্রথমে না তাকালো, পরে তাকিয়ে দেখেই আমার চোখগুলো বড় বড় হয়ে যায়। আজকে আমার হবু বরের ছবি দেখে আমার চোখ ছানা বড় হয়ে যায়। তিনি আর কেউ নন, বরং আমারই ভার্সিটি ফ্যাকাল্টি তুর্য স্যারের পরিবার থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব এসেছে, আর পাত্র নিজে উনি। এতেও শেষ নেই, তুর্য স্যারের বাবাই হলেন আমার মামার অফিসের বস। আমি বিস্মিত হলাম। এই জিনিসটা আমার হজম হচ্ছে না কোনোভাবেই। তুর্য স্যারকে আমি সবসময় একজন ভালো শিক্ষকের চোখে দেখে এসেছি, এসব মেনে নেওয়া আমার জন্য অসম্ভব। আমাকে কিছু জিজ্ঞেস না করেই মা বাবা আর স্যারের মা বাবা মিস্টার হাসিব মাহমুদ আর মিসেস তাজরিন মাহমুদ মিলে বিয়েটা পাকা করে ফেলল। আমার খুব খারাপ লাগছে বাড়ি ফেরার পর থেকে এইসব মনে করে করি। কেন যেন বারবার ইরাদের চেহারাটা মনে পড়ছে। এই কেমন অদ্ভুত অনুভূতি কাজ করছে আমার মধ্যে। এই অনুভূতি আগে তো কখনো ছিল না। একটা ছেলেকে না চিনি না জানি, তার কথা মনে করে করেই আমার খারাপ লাগা বাড়ছে। তাকে দেখতে ইচ্ছে করছে। এমন বাজে অনুভূতিগুলোর সম্মুখীন আমি কখনোই হতে চাইতাম না, আজও চাই না। তবে আমার মতো মেয়েকে ইরাদ কেনই বা মেনে নেবে? ওর আর আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি খুব সাধারণ একটা মেয়ে, চুপচাপ থাকি, আর এদিকে ইরাদ একটু ছিলে মানুষই করে, যা তাকে 2 দিন দেখেই বুঝে গেছি। উনি আর আমি মিল হওয়ার না, না পারিবারিক দিক দিয়ে না চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে। রাতে বসে পরদিনের জন্য তরকারি কাটছিলাম আর এসব ভাবছিলাম। রুহি। জি মামি। তোমার ভাগ্যটা ভালো হবে এবার, আর আমাদের দিকেও আল্লাহ এবার রহমত করবেন। তোমার মামার এই বিয়ে হলে অনেক লাভ হবে। তোমার এই ঘরে বিয়ে হলে আমাদের কর্তব্যের সময়টা আশা করি শেষ হয়ে যাবে। মামি অনেক হাসি মুখে কথাগুলো বললেন। আমি জানি সবগুলো কথাই কতটা সত্যি। আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। এর থেকে বেশি আর কিছু বলার নেই। এই ঘরটায় যদি বিয়ে করলে মামা মামি ভালো থাকে, তাদের জন্য আমার মনকে মানাতেই হবে। কাজ শেষ করে এসে দেখি মোবাইলে মেসেজ এসেছে। ইরাদের আর 7 বার কল এসেছে। মেসেজে এমন লেখা ছিল, ইউ আর ডিভা। এত সুন্দর লাগতেছিল আজকে রেড ড্রেসে। আমি মনে মনে ভাবলাম সে কিভাবে দেখলো আমাকে, তাই নাফার থেকে জিজ্ঞেস করে ফেললাম একটা টেক্সট দিয়ে,
কোথায় দেখলেন? ফাইনালি ম্যামের টেক্সটের রিপ্লাই করার সময় হলো। বাই দ্য ওয়ে, আপনি যখন রিক্সা নেওয়ার জন্য বাইরে দাঁড়িয়েছিলেন, আপনার বাসার অপর পাশে যে কালো কারটা ছিল সেটাই আমি বসা ছিলেন। এমন রিপ্লাই পেয়ে আমি হকচকিয়ে যাই। আমার বাড়ির ঠিকানা উনি জানলেন কিভাবে? শম্পা বাড়ির ঠিকানা দিবে না এটা আমি জানি ভালো মতো। আমার বাসা আপনি চিনবেন কিভাবে? খুব বড় ব্যাপার না অ্যাড্রেস খুঁজে বের করা। আমি আর কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ পরে উনি আবার লিখলেন, আপনি হাসেন না কেন? হাসতে দেখতে আপনাকে অনেক ভালো লাগে। আবারও লিখলেন, ঘুমিয়ে গেছেন? গুড নাইট, স্টে সেফ। ওনার এসব করা আমার ভালো লাগছে না। এসব কথা কেন বলছেন উনি? সারাদিনে আজকে মনের উপরে অনেক ধকল গিয়েছে, তাই চোখে রাজ্যের ঘুম ভর করলো। কখন যেন ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলাম মামির ডাক শুনে। আজকে তামিম আমার আগে ঘুম থেকে উঠে গেছেন। ঘড়িতে দেখি 7টা বেজে গেছে। তাড়াতাড়ি উঠো আপু, আজকে ভার্সিটি যাবে না? হ্যাঁ, তুই রেডি হ, আমি তোকে দিয়ে আসছি। আচ্ছা। উঠে 5 মিনিটে গোসল করে নামাজ পড়ে রান্নাঘরে গিয়ে দেখি মামি কাজ করছে। মামি সরি, আমি আসলে বুঝতে পারিনি আজকে এত বেলা হয়ে গেল উঠতে। থাক, কিছু হবে না, রাতে তো সব করেই রাখছো, আমি বসিয়ে দিছি চুলায়। মামি আপনি জান, আমি বাকিটা করে দিচ্ছি। মাথাটা অনেক ঝিমঝিম করছে, মনে হচ্ছে একটু রেস্ট করা দরকার, কিন্তু এখন সময় নেই। নিজেকে নিজেই বকলাম কিছুক্ষণ মনে মনে। এরপর তাড়াতাড়ি করে সব শেষ করলাম। তামিমকে স্কুলে দিয়ে ভার্সিটির দিকে যাওয়া ধরলাম। আজকেও রিক্সা পাচ্ছিলাম না, তবে হেঁটে যাওয়ার মতো শক্তিও লাগছে না। কোনো রকমে আস্তে ধীরে ভার্সিটির গেট পর্যন্ত আসলাম। এসেই মাথা ঘুরিয়ে পড়ে গেলাম মাটিতে। অনুভব করতে পারছি কেউ আমাকে কোলে তুলে নিচ্ছে। চোখ আধো আধো খুলে তাকিয়ে ঝাপসা দেখতে পাচ্ছি ইরাদকে। এরপর আর কিছু মনে নেই। যখন চোখ খুলল তখন তাকিয়ে দেখি আমি একটা বিছানায় শুয়ে আছি। এক হাত দিয়ে ইরাদ আমার হাত ধরে বসে, অন্য হাত দিয়ে ফোনে কি যেন করছে। সবকিছু মনে করতে আমার শুধু কিছু সেকেন্ড লাগে। আমি সাথে সাথে এক ঝটকায় ওর হাত ছেড়ে দেই। আমি এখানে কিভাবে আসছি? ডোন্ট ওয়ারি, তুমি সেন্সলেস হয়ে গেছিলা, তাই আমি তোমাকে ডক্টর দেখিয়েছি। লুক ওভার দেয়ার। তাকিয়ে দেখি সোফায় একটা ছেলে বসে আছে। আমাকে দেখে একটা হাসি দিল। ওর নাম আদিত্য, হি ইজ আ ডক্টর। ওর বাসায় তোমাকে নিয়ে এসেছি। উঠে দাঁড়িয়ে বললাম, আমি বাসায় যাচ্ছি। এক কদম সামনে এগিয়ে যেতেই মনে হলো আরো 2 কদম পেছনে চলে গেলাম, নিজের টাল সামলাতে না পেরে। তখনই ইরাদ আমাকে পেছন থেকে ধরে বলল, তুমি বাসায় যাবা? ফাইন, আমি নিয়ে যাচ্ছি। আমি একাই যেতে পারবো। সিরিয়াসলি, তুমি হাঁটতে পারছো না রুহি? এই বলে উনি আমাকে কোলে তুলে নিলেন। আবার এই কি করছেন? ছাড়েন আমাকে। না, নামান বলছি। এমন করে বলছো যেমন আমার কোলে ওঠো নাই কখনো। এখন চুপচাপ থাকো, নাহলে বাসায় নিয়ে যাব না। আদি, ওকে কি মেডিসিন লাগবে? আমি প্রেসক্রিপশন লিখে দিই। এই বলে আদি ভাইয়া চলে গেলেন। এখন নামান। উনি ভ্রু কুচকে আমাকে জিজ্ঞেস করলেন, কেন? ভাইয়া প্রেসক্রিপশন নিয়ে আসুক। আমার প্রবলেম নেই। মানে তুমি একটু ভারী, তারপরও আমি ম্যানেজ করতে পারছি। অনেকদিন জিমে যাওয়া হচ্ছে না, সো আমার এক্সারসাইজ হয়ে যাচ্ছে। কি, আমি ভারী? হ্যাঁ, খুব। তাহলে নামিয়ে দেন। একটু অভিমান নিয়েই কথাটা বললাম। উনি এমন কিছু বলবে আমার ধারণাতেও ছিল না। না, নামাবো না, একটু এক্সারসাইজের দরকার আছে। এমন সময় আদি ভাইয়া এসে প্রেসক্রিপশনটা ইরাদের কাছে ধরলো। আমার ব্যাক পকেটে রাখ, দেখতেছিস না হাত ব্যস্ত। আমার যা লজ্জা লাগছিল এমন কথাবার্তা শুনে ওনার। আমরা বের হয়ে আসছি, এমন সময় পেছন থেকে আদিত্য ভাইয়া বললেন, ভাবিকে নিয়ে আবারও আসিস? বাই। শিওর ডুড, বাই। আমরা নিচে আসার পর ওনাকে জিজ্ঞেস করলা, ভাবি? কে ভাবি? কেন তুমি? আমি কেন ভাবি হব? ও তো তোমার নাম জানে না, তাই ভাবি ডাকছে। নাম না জানলেই কেউ ভাবি হয়ে যায়? মেবি। তুমি সুস্থ হলেও বাসায় নিয়ে যাবো না, তখন জিজ্ঞেস করে নিও। গাড়িতে বসে আমাকে উনি নিজেই সিট বেল্ট লাগিয়ে দিল এবং সোজা ভার্সিটি এসে সম্পাতি গোল দিয়ে আসতে বলল। এখানে নামিয়ে দেন, আমি যেতে পারবো। চুপ থাকেন ম্যাম কিছুক্ষণ, শম্পা আসুক। শম্পা তো ক্লাসে, ওকে ডাকলেন কেন? ও ছাড়া আমাদের সাথে কে যাবে আপনার বাসায়? আমি তো ভিতরে নিয়ে যেতে পারবো না, তাই শম্পাকে লাগবে। বোকামে। আমি আসলে বোকার মতো প্রশ্ন করলাম। শম্পা এলো। উনি রাস্তার মাঝে গাড়ি থামিয়ে আমাদের জোর করে রেস্টুরেন্টে নিয়ে গেলেন। আমি খেতে চাচ্ছিলাম না, তাই নিজেই আমাকে খাইয়ে দিলেন জোর করে। ঔষধ কিনে দিলেন আর ওনার সামনে বসে খাইয়ে দিলেন। আমি মানা করছিলাম, তাই উনি দিলেন একটা ধমক। এরপর আমি চুপ করেছিলাম। বাড়িতে নামিয়ে দেওয়ার সময় ওনার চেহারায় চিন্তার ছাপ দেখা যাচ্ছিল। কেমন যেন একটা কষ্ট দেখা যাচ্ছিল তার চোখে মুখে। ঘরে আসার পরে মামি আমার অবস্থা দেখে তামিমকে নিজেই স্কুল থেকে আনতে গেল আর আমাকে রেস্ট করতে বললেন। জ্বরটা একটু ছেড়েছে মনে হলো। শম্পা বাসায় যায়নি তখনও। ভাইয়াকে কল দিয়ে বলল ওকে যেন বিকেলে অফিস শেষ করে এসে নিয়ে যায়। রুহি, এখনো কিছু বলার বাকি আছে তোর? কোন ব্যাপারে? ইরাদ ভাইয়া। আমি চুপ করে রইলাম।
উনি যদি তোকে ভালোই না বাসতো তাহলে এত কিছু করতো তোর জন্য। জানিস কালকে মামার বসের যে ছেলের জন্য আমাকে দেখতে এসেছিলেন উনি কে? কে? তুর্য স্যার, এরাদের ফ্রেন্ড। কি? তুর্য স্যার তো 15 দিনের ছুটি নিয়ে গেছেন কলেজ থেকে, কেন যেন আজকে ওনার ক্লাস অন্যজন নিয়েছিলেন। এখন তো ওনার সাথে এই বিষয়ে কিছু বলাও যাবে না। শম্পা, নিজে থেকে কি বলবি তুই? ইরাত তো বলেনি উনি আমাকে ভালোবাসে বা বিয়ে করতে চায়, তাহলে নিজে থেকে এসব ভেবে লাভ নেই। আর মামা মামি আমার জন্য অনেক করেছে, আমার অবশ্যই তাদের দিকটা দেখতে হবে। কথাটা বলতে গিয়ে চোখে পানি চলে এলো। আমি এত ভাগা যে একজনকে ভালোবাসার পরেও তা বলতে পারছি না, কারণ পরিবার থেকে এক ছেলের সাথে বিয়ের কথা চলছে। জানেন তো, একটা স্বাভাবিক পরিবারে জন্মগ্রহণ করা অনেক বেশি ভাগ্যের ব্যাপার। আপনার যদি মা বাবা একসাথে থাকে, আপনি ধনী হন অথবা গরিব হন সেটা কোনো বিষয় না, আপনি ভাগ্যবান। ভাগ্য গুণেই মানুষ মা বাবার ভালোবাসা পায়, একসাথে সুখে শান্তিতে থাকতে পারে। আমাকে আমার মামা মামি আশ্রয় দিয়েছিলেন যখন আমার পাশে কেউ ছিল না। এই কৃতজ্ঞতা কিভাবে শোধ করবো তা সবসময় ভাবতাম। মনে একটা সুপ্ত বাসনা ছিল, একটা সময় অনেক ভালো একটা চাকরি হবে, তখন আমাদের জীবন খুব সুন্দর হবে। মামা মামির জীবনের অপ্রাপ্তিগুলো আমি প্রাপ্তিতে ভরিয়ে দিব। কিন্তু মামা মামির চাওয়া ভিন্ন। তারা চাচ্ছেন তাদের বসের ছেলের সাথে আমার বিয়ে দিতে, তাহলে মামার প্রমোশন হবে, পরিবারে একটু সচ্ছলতা আসবে, তামিমের ভবিষ্যৎটা ভালো হবে। আমিও বুঝি সবকিছুই তাদের চাওয়াটা অস্বাভাবিক না, এইটুকু তো আশা করতেই পারেন। তুর্য স্যারকে আমি চিনি 2 বছর ধরে আমার ভার্সিটির ফ্যাকাল্টি হওয়ার সুবাদে। উনি যথেষ্ট ভালো, ভদ্র, শান্ত মানুষ, আর তার পরিবারের মানুষও খুব ভালো। এমন পরিবার, এমন ছেলে পাত্র হিসেবে সবসময় মানুষ আশা করে। কিন্তু আমার যে দিকে মন বসছে না একদম। সব মিলিয়ে ঝড়ে চিন্তায় আজকে আরো ভালো লাগছে না। ইরাদের আমার প্রতি যত্নগুলো অন্য কিছু ইঙ্গিত দিচ্ছে আমাকে। একদিকে পরিবারের প্রতি দায়িত্ব, অন্যদিকে মন অন্য কিছু বলছে। যেই ছেলে কোনো মেয়ের দিকে নজর তুলে তাকায় না, কথা বলে না, সেই ছেলেটা আমার একটা যত্ন করছে। আমার প্রতি এই যত্ন কি ভালোবাসার বহিঃপ্রকাশ না, নাকি এসব আমার মনের বানোয়াট কাহিনী? তার মনের মধ্যে এমন কিছুই, আমি কিছুই বুঝতে পারছি না। আমার মধ্যে যেন অন্য এক রুহি বিরাজ করছে, যেই রুহির মৃত মনটা নতুন করে সজীব হতে শুরু করতে চাইছে। তবে সবকিছুতেই যেন এক অজানা বাধা, যেই বাধা নিজেকে নিজেই দিচ্ছি। আজ প্রায় 2 দিন পর আমি সুস্থ বোধ করছি। এই 2 দিন মামি আমাকে কোনো কাজ করতে দেননি। অসুস্থ থাকলে কখনো মামা মামি আমাকে কিছু করতে দেন না। তবে বেশি দিন এভাবে শুয়ে বসে থাকা উচিত না আমার। তাই আজকে একটু ভালো লাগার কারণে সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরের সব কাজ সেরে ফেললাম। খাওয়ার রুচিটা একদম কমে গেছে এই জ্বরে, তাই একটু মুড়ি খেয়ে ওষুধ খেয়ে নিলাম। এই 2 দিনে ইরাত 2-3 বার হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিত, আমি ধরতাম না। তারপরেও দিত। শম্পাকে প্রতিদিন জোর করে আমার বাসায় পাঠাতো এটা সেটা দিয়ে। আমি আমার দিক থেকে ওর সাথে দূরত্ব রাখার সব রকম চেষ্টা করছি, কিন্তু ও নাছোড়বান্দা, এত কেয়ারিং, যা বলার বাইরে। ইরাদের বউ যে মেয়ে হবে সে অবশ্যই অনেক ভাগ্যবান হবে। তবে আমার এদিকে খেয়াল দিলে চলবে না। সকালে নাস্তা বানিয়ে টেবিলে দিচ্ছি, এমন সময় দেখি মামা মামির মুখ ভার, কেমন যেন মন মরা হয়ে আছেন তারা। আমি নিজে থেকে জিজ্ঞেস করলাম, মামা মামি কোনো সমস্যা হয়েছে? মামার মন একদম খারাপ হয়ে গেল। তিনি বললেন, বস বিয়ে সম্পর্কে কোনো কথাই বলছেন না, বুঝতে পারছি না। প্রথম দিন তো সব ঠিকই ছিল, এখন আমি এসব নিয়ে আগ বাড়িয়ে কিছুই বলতে পারছি না, কারণ চাকরির প্রশ্ন এসে যাচ্ছে। ওনারা আমাদের না জানিয়েই ছোট মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমেরিকা চলে গেছেন, ফিরবেন নাকি 1-2 মাস পরে। আমার মনে হচ্ছে এবার এখন আর চাচ্ছেন না আমাদের মেয়েকে বিয়ে করাতে। মামি ভ্রু কুচকে চায়ের কাপে চুমুক দিতে দিতে কথাটা বললেন, এসব ঠিক করেন নাই তারা, আশা দিয়ে আশা ভেঙে ফেলা খুব খারাপ কাজ। খাওয়া শেষে বের হয়ে গেলাম টিউশনের উদ্দেশ্য নিয়ে। খারাপ লাগছে, মামা মামির মন খারাপ হয়ে গেছে এই জন্য, কিন্তু একদিকে ভালো লাগছে, মনে হচ্ছে বড় একটা বাধা সরে গেছে জীবন থেকে, গলার কাঁটা নেমে গেছে, হাসি খুশি জীবন ফিরে এসেছে আবারও। প্রায় 12টার মধ্যে সবগুলো টিউশনই শেষ হয়ে গেল। আজকে 1 ফাল্গুন, কিন্তু শুক্রবার দেখে সবকিছু বন্ধ। সকালে যখন বেরিয়েছি তখন রাস্তায় তেমন মানুষ ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে সুন্দর করে সাজগোজ করে সবাই বেরিয়েছে। কোকিলের ডাক শোনা যাচ্ছে কুহু কুহু, গাছে হরেক রকমের ফুল ফুটেছে, বাহারি পাতা ও লাল নীল হলুদ ফুলের সমন্বয়ে চারদিকে বিরাজ করছে অপরূপ সৌন্দর্য। এর সাথে ঠান্ডা বাতাস বইছে পুরো পরিবেশ জুড়ে, কিন্তু সোনালি রোদও ঝিলিমিলি করছে। প্রকৃতি তার সবটা দিয়ে বধূ সেজেছে। এই বধূ বরণ করা প্রকৃতিতে ভালোবাসায় আসক্ত অনেক জুটি যুগল একত্রে মিলে পরিবেশটা উপভোগ করার জন্য বের হয়েছে। সবটা দেখে আমার খুব ভালো লাগছে। একা একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর চারিদিকে তাকিয়ে সবটা দেখছি। মেয়েরা কত সুন্দর করে সেজেছে, কত সুন্দর লাগে তাদেরকে। একটা ছোট্ট বাচ্চা মেয়ে এসে আমাকে বলে, আপু একটা ফুল কিনবেন? না শোন, আমার ফুল দরকার নেই। নেন না আপু, আপনি মেলা সুন্দর, আমার থেকে আজকে কেউ একটাও ফুল কিনে নাই, সকাল থেকে সবার বেচা কেনা হয়েছে আমি ছাড়া। এই নাও 100 টাকা, তুমি কিছু খেও শোনা। ফুল নিবেন না আপু? 2টা ফুল আপু।
না, তুমি রাখো। আপু নিয়ে যান না? আচ্ছা দাও। এবার আমি 2টা ফুল নিয়ে বাচ্চাটাকে এগিয়ে দিয়ে বললাম, এগুলো তোমার জন্য উপহার হিসেবে রাখো। বাচ্চাটা তখন আমাকে একটা ফুল দিয়ে বলল, আপু তাইলে এটা আপনি রাখেন, আমার থেকে একটা উপহার। আমি হেসে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে ধন্যবাদ বলে একটা গালে চুমু খেলাম। আজকের দিনটা আল্লাহর রহমতে খুব ভালো কাটছে। বাড়ির কাছে ছোট্ট একটা রাস্তা আছে, যেটা এই সময় একদম নিরিবিলি থাকে। আজকেও একদম নিরিবিলি, কেউ নেই। কিন্তু সেই রাস্তায় আসতেই দেখি ইরাদের গাড়ি। ইরাদ কি এখানে এসেছে? এমন সময় পেছন থেকে আমার হাতে উষ্ণ ছোঁয়া অনুভব করতে পারলাম। পেছনে ফিরে তাকাতেই দেখি তালাককৃত পিতামাতার সন্তান হওয়ার সুবাদে অনেক কিছুই নিজের মনের মতো করতে পারি না। না পারছি পছন্দের মানুষটাকে ভালোবাসতে, না পারছি তার থেকে নিজেকে দূরে রাখতে। আজকে মাঝপথে বাড়ি ফেরার থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সে আমার জন্য খুব খুব স্পেশাল করে তুলেছিল। কখনো ভাবতেও পারিনি আমার মতো একটা অবহেলিত মেয়ের জন্য এমন কিছু কোনোদিন কেউ বুঝি করবে। সত্যি বলতে আজকের সেই স্মৃতিগুলো আমি যতদিন বাঁচব ততদিনই মনে রাখব। খুব খুব সুন্দর মুহূর্ত উপহার পেয়েছি আজকে তার থেকে। ভালোবাসার সম্পর্কগুলো বড়ই অদ্ভুত হয়। কোনো রকম বাঁধন ছাড়াই একজনের জন্য পাগলের মতো টান অনুভব হতে থাকে। ইচ্ছা করে তাকে আগলে রাখতে, সারাটা সময় শুধু তারই পাশে থাকতে ইচ্ছা করে। একেই বলে ভালোবাসা, একেই বলে মনে নতুন নতুন অনুভূতির দাসত্ব করা, যা না চাইতেও আপনাকে সারাদিন একজনের কথাই ভাবায়, তার ধ্যানে মগ্ন রাখে, তাকে সবার চেয়ে আলাদা করে তোলে আপনার চোখে। তার রূপ লাবণ্য সবটা শুধুই মনে হয় আপনার জন্য, সেই শুধুই আপনার। কথাগুলো বারবার আমার কানে বাজছে, কারণ কথাগুলো আজকে ইরাদ বলেছে। চোখটা বন্ধ করাতে তার চেহারাটাই ভেসে আসছে। ভালোবাসা কি এমনই হয়? এত সুন্দর আর সুখকর অনুভূতি জাগিয়ে তোলে। সবকিছুই কি ভালো লাগে? রাতে আজকে ঘুম পাচ্ছে না, ভেসে আসছে আজকের স্মৃতিগুলো। দুপুরে বাড়ি ফেরার পথে ভাবছিলাম, সকাল থেকেই আজকের দিনটা আল্লাহ রহমতে খুব ভালো কাটছে। এমন সময় একটু অবাক হয়ে যেই যখন দেখি বাড়ির কাছের ছোট্ট একটা রাস্তা আছে, যেটা এই সময় একদম নিরিবিলি থাকে। আজকেও একদম নিরিবিলি, কেউ নেই। কিন্তু সেই রাস্তায় আসতেই চোখে পড়ল ইরাদের গাড়ি। মনে মনে ভাবছিলাম, ইরাদ কি এখানে এসেছে? এমন সময় পেছন থেকে আমার হাতে উষ্ণ ছোঁয়া অনুভব করতে পারলাম। পেছনে ফিরে তাকাতেই দেখি শম্পা আর ওর স্বামী মোহিত ভাইয়া দাঁড়িয়ে আছেন। শম্পাকে দেখে জড়িয়ে ধরলাম আর ভাইয়াকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। শম্পা, ভাইয়া আপনারা বাসায় আসেন। না, ও যাবে না, কিন্তু আমি যাব। তাড়াতাড়ি চল বাসায়। ভাইয়া আসুক, উনি আসবেন না কেন? কারণ তোকে রেডি করে আমাদের এক জায়গায় যেতে হবে। কোথায়? কাজ আছে একটা। কিসের কাজ? মোহিত, আগে চল, তারপর দেখতে পাবা। এই বলেই আমাকে নিয়ে বাসায় এলো শম্পা। ওর হাতে একটা ব্যাগ, ব্যাগে সুন্দর একটা হলুদ শাড়ি, লাল পার করা। এটা পর। এটা কার? তোর শাড়ি। তুই জানিস আমি ওর দেওয়া এগুলো নিব না। ওটাকে? ইরাদ। কেবল সেটা ইরাদ দিছে। সারাদিন খালি ওর কথাই মাথায় ঘরে। ছাই, এমন কিছুই না। তাহলে আমাকে ভুল প্রমাণ কর। কিভাবে? এটা পরে নে, তোর সিঙ্গেল লাইফের শেষ ফাল্গুনটা আমাদের সাথে উদযাপন করে নে। শেষ মানে বিয়ে হতে পারে এবছর, এই জন্য বলছি। এখন ভাই তাড়াতাড়ি করবি? আচ্ছা ঠিক আছে। আমি হলদে লাল শাড়িটি পরে নিলাম, কপালে ছোট্ট লাল টিপ দিলাম, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে লাল হলুদ চুড়ি পরলাম, আর চুলগুলো খুলে হাতে যে গোলাপটা ছিল সেটা কানের পাশে আটকে নিলাম। শম্পা আমাকে দেখে বলল, মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে। তোকে অনেক সুন্দর লাগছে আজকে। হ্যাঁ, আমি তো সেজেছি অনেক, কিন্তু তুই অল্প সাজেই অনেক সুন্দর লাগছে। এমন সময় শম্পাকে মোহিত ভাইয়া কল করলেন। ও পাশ থেকে কি বলেছে তা আমি শুনতে না পেলেও বুঝে গেলাম আমাদেরকে তাড়াতাড়ি বের হতে বলেছেন। গেটের বাইরে বের হতেই দেখি ইরাদের গাড়ি আমাদের বাসার সামনে পার্ক করা, আর এর পাশেই মোহিত ভাইয়ার গাড়ি। আমি প্রশ্নভাবিক নজরে শম্পার দিকে তাকালাম। ও আমাকে ইশারায় বলল ভেতরে উঠতে। আমি মানা করলে শম্পা বলল, মামি দেখলে সমস্যা হবে, প্লিজ তুই আগে গাড়িতে গিয়ে বস, বাকিটা বলছি। আমি চুপচাপ গাড়িতে উঠে গেলাম। তবে বড়সড় একটা ধাক্কা খেলাম যখন ইরাদকে দেখলাম। সাদা পাঞ্জাবি পরেছে ও, চুলগুলো স্পাইক করা, স্লিভ ফোল্ড করে কোণী পর্যন্ত তুলে রেখেছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি। আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে শান্ত গলায় বলল, পহেলা ফাল্গুনের শুভেচ্ছা পড়ি। ওকে এরকম ভাবে দেখতে বেশ লাগছে,
যে কেউ ফিরে তাকাবে ইরাদের দিকে আজকে এতটাই আকর্ষণীয় দেখাচ্ছি। আপনাকেও বসন্তের শুভেচ্ছা। শম্পার ভাইয়া, ওরা ওদের গাড়িতে আসছে। কোথায় যাচ্ছি আমরা? বেশি দূরে কোথাও না। আমি ওদের সাথে যেতাম, আপনার সাথে কেন? আচ্ছা, কাবাবে হাড্ডি খেতে ভালো লাগে? জি, উত্তর দাও না। না, লাগে না। এক্স্যাক্টলি, ওরা আজকে আমাদের সাথে গেলে কাবাবে হাড্ডি হয়ে যেত। জি, আই মিন তুমি হাড্ডি হয়ে যেতা। ওদের এনজয় করতে দিবে না? ও হ্যাঁ, কিন্তু আমি তো আসতে চাইনি। ইয়াদ গাড়ি ব্রেক করে আমার দিকে একটু এগিয়ে চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, তোমার কি ভালো লাগছে না? ওর এভাবে কাছে আসা, আমার সাথে এভাবে চোখাচোখি করে কথা বলায় আমার খুব লজ্জা লাগছে। লজ্জায় আমি চোখ নামিয়ে ফেললাম। আসলে ভালো লাগছে আমার, অনেক লাগছে, কিন্তু মুখ ফুটে কি করে বলি? বলবে না? হ্যাঁ ভালো। এই বলেই আমি অন্য পাশ ফিরে তাকালাম। গ্লাস খুলে দিয়ে বাইরে তাকিয়ে দেখছি। সত্যিই তো ইরাদের পাশে বসে ভালো লাগছে, খুব ভালো লাগছে। সেও সরে গেল। লুকিং গ্লাসটা আমার দিকে ফিট করে দিয়েছেন উনি। বারবার আমাকে দেখছেন আর হাসছেন মিটিদিটি। বাকিটা সময় আর কোনো কথা বললাম না। উনি গান ছেড়ে দিলেন, যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণে আছে, বাকিটা সময় যেন মরণে আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণে আছে, বাকিটা সময় যেন মরণে আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। ব্যথার সমাধিতে বসে এমন ফোটায় আশার ফুল রাশি রাশি, যখন দেখি ওই মুখের হাসি। স্বপ্ন থেকে আসো নয়নেতে, নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও, জাগরণে এসে কাছে দাঁড়াও। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণে আছে, বাকিটা সময় যেন মরণে আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। শিশুকালের রূপকথাগুলো পায়ে পায়ে সব আসে ফিরে, তোমার কথা রূপকথা ঘিরে। ভুলে ভরা যত স্বরলিপি গানের কোকিল হয়ে উঠে ডেকে, কাছে এলে তুমি দূরে থেকে। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। ইস, এমন সময় গানটা ছাড়ার কি কোনো দরকার ছিল? আমার যেন তার প্রতি ভালোবাসা বেড়েই চলছে এসব আচরণে। পরক্ষণে আবার মনে পড়ল, ইরাক তো আনিকাকে বলেছিল ও বিবাহিত, তাহলে আমার সাথে এমন করছে কেন? বিবাহিত না হলেও মনে হয় কেউ ওর জীবনে আছে। কিছুক্ষণ পরে আমরা খুব সুন্দর একটা হোটেলের সামনে এসে ইরাত গাড়ি থামালো। এসে পড়েছি। এখানে? এখানে? ভেতরে প্রবেশ করতেই রিসেপশনের মেয়েটি জিজ্ঞেস করলো, মিস্টার এন্ড মিসেস ইরাদ? জি। আমি এমন উত্তর শুনে চমকে উঠি। কিছু বলতে যাব, তখন ইরাদ বলে, আফটার ইউ মাই লেডি। চুপচাপ ওর সাথে গেলাম ভেতরে। রুফটপে অনেক সুন্দর রেস্টুরেন্টটা, সেখানে কেউ নেই, শুধু আমি আর ইরাদ। এত বড় রেস্টুরেন্ট ও একাই বুক করেছে। কি সুন্দর করে সাজানো হয়েছে বাহারি রঙের ফুল আর বিভিন্ন সামগ্রী দিয়ে। সবাই কোথায়? যেখানে থাকা দরকার। শম্পারা? আমি কথা শেষ করার আগেই ইরাদ আমার ঠোঁটে হাত দিয়ে বলে, শম্পা আছে মোহিতের সাথে, এখানে আসবে না। এখানে শুধু আমি আর তুমি থাকবো এখন।
আমার শরীরের প্রতিটা শিরায় যেন ঠান্ডা লাগছিল। ইরাদের গরম নিঃশ্বাস আমার হৃদয়ের ধুকপুক বাড়িয়ে দিয়েছে। এখন থেকে বাকি সময়টুকু শুধু আমাদের কথা হবে, অন্য কারো নয়। নিজের না বলা ভালোবাসার মানুষের কাছে বিয়ের প্রস্তাব পাবো কখনো এমনটা ভাবতেই পারিনি। অনেক বেশি অবাক আর লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম সেই মুহূর্তে। সবকিছু তখন স্বপ্ন লাগছিল। আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্মরণীয় করে তুলেছিল আমি কত আশ্চর্যের মধ্যে ছিলাম আমায় যখন ও বলেছিল এত বড় রেস্টুরেন্ট ও একাই বুক করেছে। কি সুন্দর করে সাজানো হয়েছে বাহারি রঙের ফুল আর বিভিন্ন সামগ্রী দিয়ে। সবাই কোথায়? যেখানে থাকা দরকার। শম্পারা, আমি কথা শেষ করার আগে ইরাদ আবার ঠোঁটে হাত দিয়ে বলে, শম্পা আছে মোহিতের সাথে, এখানে আসবে না। এখানে শুধু আমি আর তুমি থাকবো এখন। আমার শরীরের প্রতিটা শিরায় যেন ঠান্ডা লাগছিল। ইরাদের গরম নিঃশ্বাস আমার হৃদয়ের ধুকপুক বাড়িয়ে দিয়েছে। এখন থেকে বাকি সময়টুকু শুধু আমাদের কথা হবে, অন্য কারো নয়। আমার দিকে তীক্ষ্ণ নজরে ইরাদ তাকিয়েছিল। ঠোঁটের কোণে একটা হাসি দিয়ে খুব শান্তভাবে আমার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কি যেন এক অব্যক্ত কথা বলার চেষ্টা করছিল। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, কি কথা? আমি কথা স্পষ্টভাবে বলতে পারছিলাম না। ওর হাতের স্পর্শ যেন আমার মধ্যে এক অন্য আমাকে তুলে ধরছিল। কণ্ঠ দিয়ে কথা বের করতে কষ্ট হচ্ছিল। কি কথা? কাঁপা কাঁপা আওয়াজে আমি জিজ্ঞেস করলাম। উনি আমার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, ভালোবাসার কথা। শুনে রাগ লাগলো। ভালোবাসার মানুষ থাকতে আমাদের সাথে কেন বা বলতে হবে ওনার ভালোবাসা সম্পর্কে কথা? তাই বললাম, আপনার বউকে বলেন। এই বলে আমি সরে অন্য পাশে চলে গেলাম। ঠান্ডা বাতাস বইছে, হঠাৎ আকাশে মেঘ জমেছে, পরিবেশটা অনেক সুন্দর হয়ে রয়েছে। ইরাদ এসে আমার পিছনে দাঁড়িয়ে বলল, বলছি তো। আমি পিছন ফিরে তার দিকে তাকালাম। আমি চোখ বড় বড় করে জিজ্ঞেস করলাম, সে আমার করা প্রশ্ন উপেক্ষা করে জানতে চাইলেন, কখনো ভালোবেসেছ রুহি? আমি চুপ করে রইলাম। তোমার জন্য ভালোবাসার মানে কি রুহি? আমি জানি না। আমারটা শুনবে? ইরাদ রেলিং ধরে আমার বরাবর দাঁড়িয়েছে। মাঝে 2 হাতের মতো দূরত্ব। ওর চোখ মুখে যেন আল্লাহর নূর ঝিকঝিক করছে। কি অমায়িক হাসি আর চেহারা। সে বলতে শুরু করলো, ভালোবাসার সম্পর্কগুলো বড়ই অদ্ভুত হয়। কোন রকম বাঁধন ছাড়াই একজনের জন্য পাগলের মতো টান অনুভব হতে থাকে। ইচ্ছে করে তাকে আগলে রাখতে, সারাটা সময় শুধু তারই পাশে থাকতে ইচ্ছে করে। একেই বলে ভালোবাসা। একেই বলে মনে নতুন নতুন অনুভূতির দাসত্ব করা, যা না চাইতেও আপনাকে সারাদিন একজনের কথাই ভাবায়, তার ধ্যানে মগ্ন রাখে। তাকে সবার চেয়ে আলাদা করে তোলে আপনার চোখে। তার রূপ, লাবণ্য সবটাই শুধুই মনে হয় আপনার জন্য। সে শুধুই আপনার। কেন যেন মনে হচ্ছিল এই কথাগুলো শুধু আমার জন্য বলছে ও। ওরা এত সুন্দর কথাগুলো আমাকে মুগ্ধ করে তুলছিল। এত সুন্দরভাবে অনুভূতিগুলো নাড়া দিতে পারে আমার জন্য জানাই ছিল না। ইরাদকে আমি যতটা অনুভূতিহীন ভাবতাম, যতটা ভালোবাসা অবুঝ ভাবতাম, সে একটু তেমন না। সে ভালোবাসা বোঝে। সে অনেক সুন্দরভাবে নিজের মনের কথাগুলো তুলে ধরতে পারে। আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শেষ হওয়ার পরেও তার দিকেই তাকিয়ে রইলাম। এই চোখ দুটি সারা জীবন ভরে দেখলেও যেন তৃপ্তি মিটবে না আমার, এমনই একটা অনুভূতি হচ্ছিল তখন। আসো লাঞ্চ করি। আমি কিছু বললাম না, কারণ আমার ইচ্ছে করছিল আরো কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে সেই মুহূর্তগুলো তার সাথে উপভোগ করতে। আমরা একটু পর আবার এখানে এসে দাঁড়াবো। এখন চলো। তার এমন কথায় আমি আবারও একটু অবাক হই। বুঝতে পারলো কিভাবে উনি? আসেন ম্যাডাম। আমরা বসার পরে ও বলল, একটা আবদার রাখবে? বলুন। আমি খাইয়ে দিই তোমাকে। আমি বাড়বো, প্লিজ। একদম বাচ্চাদের মতো করে সে অনুরোধ করছিল। আমি আর মানা করতে পারলাম না, শুধু মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলাম। আমরা লাঞ্চ করার পরে ইরাদ আমাকে বলল, রুহি, তোমাকে কিছু কথা বলতে চাই। জি বলুন। চেয়ার ছেড়ে তখন ইরাদ হাঁটু ঘেরে মাটিতে বসে আমার দিকে তাকিয়ে একটা রিং বের করে বলল, রুহি, তোমাকে আমি ভালোবাসি। সারা জীবন তোমার সাথে থাকতে চাই। তুমি ভাবতে পারো
এত তাড়াতাড়ি কিভাবে আমি প্রেমে পড়লাম, কিন্তু এটাই সত্যি যে আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। লজ্জা পেলে তোমার আমতা আমতা করে কথা বলা, কিছু না বুঝতে পারলে অপ্রস্তুত হয়ে বড় চোখ করে তাকিয়ে থাকা, আমি আমার বাকি জীবন তোমার হাতটা শক্ত করে ধরে কাটাতে চাই রুহি। আমার আর কিচ্ছু চাই না। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি বুঝতে পারছিলাম না। রুহি, তোমার অন্য কোনো পছন্দ নেই আমি জানি। আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আমি অনেক চেষ্টা করব তোমাকে ভালো রাখার। আপনি আমার সম্পর্কে অনেক কিছুই জানেন না। এভাবে করে বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমি কিছুই জানতে চাই না। আমি চাই শুধু তোমাকে। তুমি সময় নাও রুহি, 1 দিন 2 দিন যতক্ষণ ইচ্ছা। আমি জোর করব না, কিন্তু আমাকে নিয়ে একটাবার ভাবতে চেষ্টা করে দেখো। আমাকে জানতে চেষ্টা করো, আমার সাথে কথা বলো, তারপর না হয় একটা সিদ্ধান্ত নিও। আমি কিছু বলতে চাই আপনাকে আমার অতীত নিয়ে। আমি জানতে চাই না, আজকে সময়টা উপভোগ করতে চাই তোমার সাথে। আমি কিছুই বললাম না। এসো একটা গান শোনাই তোমাকে। গান পছন্দ করো? করি। ইরাদ তখন হাতে একটা গিটার নিয়ে আমাকে পাশে বসিয়ে গাইতে শুরু করলো। আমি দূর হতে তোমারই দেখেছি, আমি মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনি কিনি রিনি ঝিনি, তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। কস্তুরী মৃগ তুমি যেন, কস্তুরী মৃগ তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয়ে ছুঁয়ে গেলে। সে মায়ায় আপনারে ঢেকেছি, ওই কোপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সদ্য। আমি ভ্রমরে গুঞ্জনে তোমারই ডেকেছি, দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনি কিনি রিনি ঝিনি, তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। পুরনো একটা গান করলো ইরাদ। কি সুন্দর তার বাচন ভঙ্গি। যত তাকে দেখছি ততই মুগ্ধ হচ্ছে। আজকের এই সময়টা ইচ্ছে করছে থেমে যাক, এভাবেই পাশাপাশি থেকে যাই আমরা। কিন্তু একটা সময় বিকেলটা শেষ হয়ে গেল। শম্পা ফোন করলো। কখন আসবি? তোকে বাড়িতে দিয়ে আমি আর মোহিত একবারে বাসায় চলে যাব। আমি আসছি। ফোনটা কেটে ইরাদের দিকে তাকিয়ে দেখি কেমন মিনিট একের মধ্যে ছেলেটার চেহারা একদম মলিন হয়ে গেল। যেতে হবে? তোমাকে নামিয়ে দিচ্ছি, চলো। বের হয়ে যাবে এর ঠিক আগ মুহূর্তে ইরাদ আমার হাত ধরে এক টান দিয়ে ওর একদম কাছে নিয়ে যায়। আমি একদম অপ্রস্তুত হয়ে যাই ওর এমন আচরণ দেখে। ও তখন আমার দিকে না তাকিয়ে আংটিটা আমার বাঁ হাতের অনামিকায় পরিয়ে দেয়। এটা কখনো খোলো না রোহি। তুমি আমাকে নিজের করে নাও বা না নাও সেটা একান্তই তোমার ইচ্ছে, কিন্তু এই ছোট্ট জিনিসটা আমার স্মৃতি হিসেবে তোমার কাছে রাখো প্লিজ। এটা আমি নিতে পারবো না, এত দামি। এক্সচেঞ্জ করি। এই বলে ইরাদ আমার কানের কাছে যে গোলাপটা পড়েছিলাম তা খুলে নিয়ে বলল, এর চেয়ে মূল্যবান না এই আংটি। আমি আর কিছু বলতে পারিনি। বাড়ি ফেরার পর থেকেই মাথায় শুধু আজকের দিনটা ঘুরছে আর নিজের অতীত ভেবে ভয় হচ্ছে। আমার মা বাবা থাকতেও আমি এতিম, মামা মামির বাড়িতে আশ্রিতা। এই জিনিসটা সেই মানুষটাকে অবশ্যই জানানো উচিত যে কিনা আমাকে বিয়ে করতে চাচ্ছে, কারণ আবেগ বেশি দিনের না। তাকে অন্ধকারে রেখে আমি কোনো নতুন সম্পর্কে জড়াতে চাই না। কালো আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। সারা রাত ধরে ভেবেছি, আর আজকে অনেকটাই সাহস জুগিয়েছি পুরো ঘটনা বলতে হবে ওকে। এরপর যদি ইরাদ না চায় তখন ভিন্ন ব্যাপার, কারণ আমি মনে মনে ধরেই রেখেছি ও আমাকে মানা করে দিবে। আমার ভাগ্যে এত ভালো কিছু আমি কখনো কল্পনায়ও ভাবে না, তাই এই না পাওয়ার জীবনে আর মিথ্যে স্বপ্ন নিয়ে বাঁচতে চাই না। আজকে ভার্সিটি গেলাম না, মূলত আমি শম্পাকেও কিছু বলতে চাচ্ছি না এই জন্যই।
ইরাদকে আমি নিজের মতো করে সবটা বলতে চাই। আমাকে যদি সে বিয়ে করে, এরপর তার পরিবার পরিজন সবার থেকে তার কিরূপ ব্যবহার আসতে পারে, এ সবটাই তুলে ধরব। আবেগের বশে সে আমাকে বিয়ে করে একদিন যেন এই না বলে যে আমি তার ভুল ছিলাম। তার ভুল আমি এই কথাটা হয়তোবা কখনো সহ্য করতে পারবো না। তাই আমি নিজে থেকে সবটা জানিয়ে একটা বিহিত করতে চাই। এসব ভেবেই দুপুরের দিকে ইরাদকে কল দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম অ্যাঞ্জেল, আই এম সরি, আজকে ভার্সিটি আসতে পারিনি, অফিসে একটু কাজ ছিল তাই। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো। দেখা করতে চাই। এখন আসবো? বিকেলে আসতে পারবেন? ভার্সিটির পাশে নদীর দিকটায়। পারবো। কয়টায় আসবো? 4:30টার দিকে। ঠিক আছে। যথাসময় ইরাদ এসে উপস্থিত হয়েছে। কিছুক্ষণ পরে রুহি এলো। আশেপাশের লোকজন আজকে অনেক কম। রুহি আর ইরাদ বসেছে একটা পাশে, শো শো করে বাতাস বইছে চারিদিকে। কিছুক্ষণে দুজনে চুপ করে বসেছিল। ইরাদের মনে কত শত স্বপ্ন রুহিকে নিয়ে। এই সবকিছুই ও রুহিকে বলতে চায়। আর আমি মনে মনে ভাবছি, এই বুঝি আজকে ইরাদের সাথে আমার শেষ দেখা হচ্ছে। আরো কিছু সময় যদি বেড়ে যেত, আরো কিছুক্ষণ যদি একসাথে থাকা যেত। তারপরেও এভাবে ইরাদকে এনে বসিয়ে রাখা তো যাবে না, কথা শুরু করতে হবে। তাই আমি বললাম, কাল আপনি চাননি আমি আমার অতীত নিয়ে কিছু বলি, কিন্তু আজকে আমি বলতে চাচ্ছি, আজকে আপনার শোনা লাগবে। আচ্ছা বলো। আমার মা বাবা আমার যখন 14 বছর বয়স তখন ডিভোর্স নিয়ে নেন এবং আলাদা আলাদা ভাবে অন্য জায়গায় বিয়ে করে চলে যান। কেউ আমাকে সাথে রাখতে চাননি। বাবা বিগত 9 বছর ধরে আমার সাথে যোগাযোগ করেননি। মাকেও দেখি না অনেক বছর। এই পর্যন্ত অনেকগুলো বিয়ের প্রস্তাব আমার এই অতীতের জন্য ভেঙে গেছে। শেষবারের আগের বার যে ঘরটা ফিরে গেছে তারা অনেক অপমানও করেছিলেন আমাকে। আমার মতো মেয়ে যদি ঘরে তুলে তাহলে আমিও একসময় মা বাবার মতো কাজ করব, তাদের সংসার নষ্ট করে দিব, এসব কিছুই বলেছিলেন। এরপর মামার অফিসের বসের ছেলের জন্য আমার প্রস্তাব আসে। ওনারা প্রথমে পছন্দ করলেও পরে আর এই বিষয় নিয়ে কথা বাড়ায়নি। মামা মামিরও উপরে আমি এক প্রকার বোঝাই নিয়েছিলাম এত বছর। আমার কারণে তাদেরও অনেক যন্ত্রণা সইতে হয়েছে, অপমান জিল্লত সব সহ্য করেছেন তারা। এই অবস্থায় আমাকে আপনি বিয়ে করলে আপনার পরিবার নিশ্চয়ই মেনে নেবেন না। তাই এসব শুধু শুধু এগিয়ে কোনো লাভ নেই। আর আপনি যদি আমাকে বিয়ে করেনও, একটা সময় সবার কথা শুনে আপনারও আমার প্রতি তিক্ততা চলে আসতে পারে। আমাকে ছেড়ে দিতে চাইতেও পারেন। আমি জিনিসগুলো চাই না। আর আমার কারণে আমি আর মামা মামিকে কষ্ট দিতে চাই না। আপনি ভালো মেয়ে পাবেন, যার মা বাবা একসাথে থাকে, সমাজে যার ছোট হওয়া লাগে না, এমন মেয়ে পাবেন। আপনি খুব ভালো, আমাকে ভুলে যান, জীবনটা সুন্দর করুন। আমি এই কথাগুলো বলে আর চোখের পানি আটকাতে পারিনি। কথাগুলো শেষ করতে ইরাদ উঠে দাঁড়ালো। ওকে দেখে আমি উঠে গেলাম। ইরাদ মোবাইলে কি যেন করলো বুঝতে পারলাম না। মনে হলো কাউকে মেসেজ দিল। সে কোনো কথাই বলছিল না আমার সাথে। এতে খুব কষ্ট পেলাম, কিন্তু বুঝতেও পারলাম এই ব্যবহার করাটা অস্বাভাবিক তো আর নয়, ঠিকই আছে। আমি ওকে বললাম, আসি তাহলে। আমি নামিয়ে দিচ্ছি, আমি যেতে পারবো। গাড়িতে ওঠানো হলে অনুমতি ছাড়া কোলে নিতে বাধ্য হব, যেটা আমি এখন আর করতে চাচ্ছি না। আমি চুপচাপ উঠে গেলাম, বসে পড়লাম। বাড়ি ফেরার পথটুকুতে কেউ কোনো কথা বললাম না। আমি শুধু নীরবে চোখের পানি ফেলছিলাম। কোনোভাবেই যেন আজ বাঁধ আটকানো সম্ভব হচ্ছে না। নিজেকে একদম নির্লজ্জ মনে হলো। তারপরে আড়াল করে চোখের পানি মুছছিলাম, যেন ইরাদের চোখে না পড়ে। এসেছি। আমি নেমে আর পেছন ফিরে তাকাইনি। বড্ড বেশি কষ্ট হচ্ছিল। আস্তে আস্তে করে চোখ মুছতে মুছতে বাসায় চলে গেলাম। শূন্য হয়ে এসেছে। চারিদিকে যেমন অন্ধকার মনে যাচ্ছে, তেমনি আমার মনেও একরাশ আধার এসে ভর করেছে। ভাগ্যটাই আমার এমন, সুখ আসে না কখনোই। একটা সময় পিতামাতার ভালোবাসা পাইনি, এখন যাকে ভালোবাসতাম তার ভালোবাসাও পাবার যোগ্য হলাম না। কেন যে ইরাদের প্রেমে পড়ে গেলাম? কেনই বা এতটা টান অনুভব করি? জানি না। জানি শুধুমাত্র আমার নিজেকে শক্ত করতে হবে। শম্পার ফোন এলো কিছুক্ষণ পরে। রুহি, তুর্য স্যারের তো বিয়ে হয়ে গেছে জানিস? না তো। হ্যাঁ, স্যার বিয়ে করেছেন আরিব আপুকে। ওই যে ফাইনাল ইয়ারে পড়তেন যে উনি। ওনাদের নাকি প্রেম ছিল আরো আগের থেকেই। মাশাল্লাহ, ভালো লাগলো শুনে। একটা জিনিস কি বুঝতেছিস? কোন জিনিস? স্যারের যদি আগের থেকে পছন্দ থাকে তাহলে তোকে দেখে মানা করে নাই কেন উনি? আমার এটা নিয়ে একটু খটকা লাগছে। আমিও তাই ভাবছি। শোন, এই রহস্য উদ্ঘাটন করতে হবে। বাদ দে সব, জেনে কাজ নেই। তোর আওয়াজ এমন ভার ভার মনে হচ্ছে কেন? কিছু হয়েছে? কিছু হয় নাই। সত্যি বল। আজকে আমি ইরাদকে সব বলে দিছি আমার অতীত সম্পর্কে, আর বলেছি আমার সাথে তার ভবিষ্যৎ নষ্ট করা বোকামি ছাড়া আর কিছু না।
এরপর আর কিছু বলেনি? তোর খারাপ লাগছে? না রুহি, আমি তোকে চিনি, তুই ভাইয়াকে ভালোবাসিস, তাই না? এগুলো এখন বলে কি হবে শম্পা? আমার ভাগ্যে উনি নেই। এত যোগ্য কাউকে ভালোবেসে ফেললাম কিভাবে নিজেও বুঝি নাই। তুই কান্না করিস না রুহি, আমি এখনই আসতেছি তোর বাসায়। না, রাত হয়ে গেছে, কাল ভার্সিটি আসলেই দেখা হবে। তুই চুপ কর, তোর ভাইয়া এমনি তো বের হইতেছে এখন, আমাকে তোর বাসায় নামাই দিবে। আমি আর কিছু না বলে ফোনটা রাখলাম। তবে আজকে সামনে এমন কিছু ঘুরতে যাবে আমি তা কল্পনাও ভাবতে পারিনি। এমনিতে মন খারাপ, তার উপরে মামি সন্ধ্যার সময় আমাকে ডাক দিয়ে বলে, ওঠো, বাইরে মেহমান আসছে, নাস্তা দিতে হবে। শরীর আর মন একটাও চলতে চাচ্ছিল না, তাই উঠে মুখ ধুয়ে নিলাম যেন কান্নার চেহারা বোঝা না যায়। রান্নাঘরে এসে চুলায় চায়ের পানি দিলাম, আর বাইরে পুরুষ কণ্ঠ শোনা যাচ্ছে বেশ কয়েকটা। নাস্তাগুলো সুন্দরভাবে ট্রেতে সাজালাম, কিন্তু চা কয়জনের দিব এটা তো না দেখলে বলতে পারবো না। আমি বের হয়ে দেখতে যাব বাইরে, এমন সময় তামিম এলো। ভাইয়া, এদিকে আয় তো। হ্যাঁ আপু, বাইরে কারা এসেছে? ওই যে ওই দিনের ভাইয়াটা, নাম কি যেন? হ্যাঁ, তুর্য ভাইয়া, তার আব্বু আম্মু, শম্পা আপু, মোহিত ভাইয়া আর একটা সুন্দর ভাইয়া এসেছে। শম্পা, মোহিত ভাইয়া এখানে এসেছে? হ্যাঁ, সবাই একসাথেই আসছে। শম্পাকে এদিকে ডাক দিয়ে নিয়ে আয়। আমি ডেকেছিলাম বলে পরে আসছি। আমি মনে মনে ভাবছি, তুর্য ভাইয়া আবার কেন আসলেন? আর শম্পা এখন এসে তুর্য ভাইয়ার কাহিনী শোনার জন্য নিশ্চয়ই ব্যস্ত হয়ে গেছে, তাই আমার সামনে আসার সময় নেই। আমি চা করে বাকি সব নাস্তা নিয়ে ট্রলিতে করে হলে গেলাম। তুর্য স্যারের মা বাবাকে দেখে সালাম দিলাম। বসবার ঘরের দরজার দিকে বরাবর সোফায় তারা বসা ছিলেন। তার ডান পাশে শম্পা, মোহিত ভাই, আর বাম পাশে মামা মামি বসা ছিলেন। আর দরজার দিকের থেকে অর্থাৎ তুর্য স্যারের মা বাবার উল্টো দিকের সোফায় দুজন ছেলে বসা। তাদের কেবল মাথা দেখা যাচ্ছে পেছন থেকে। একজন নিশ্চয় তুর্য স্যার, আরেকজনকে হয়তো চিনি না। তবে রুমের বাকি জনদের এক পলকে চেহারা দেখে নিলাম। এতটুকু পর্যবেক্ষণ করে বুঝলাম সবার চেহারা একদম হাসি হাসি হয়ে আছে। বুঝতে পারলাম না কি হয়েছে। আমাকে দেখে মামা আমাকে ডাক দিলেন তার কাছে। রুহিমা, একটা কথা জিজ্ঞেস করি? জি মামা। আজকে একটা ভালো প্রস্তাব নিয়ে এসেছেন স্যার তোমার জন্য, তাই আমি আর তোমার মামি তোমার বিয়ে দিতে চাই। সে সব জেনেও তোমাকে বিয়ে করতে চাচ্ছে। তুমি কি আজকেই বিয়ে করবে নাকি আমরা কিছুদিন সময় নিব? ওকে এভাবে জিজ্ঞেস করলে কিভাবে উত্তর দিবে? আগে সবাই নাস্তা করুক, তারপর না হয় রুহি কিছু বলবে। মনে মনে ভাবলাম, নাস্তা করতে 10-15 মিনিট হয়তো। মাত্র এইটুকু সময় আমার জীবনের এত বড় একটা নির্ণয় নিতে হবে? ইরাদকে ভুলে কি অন্য কারো সংসার করা আমার পক্ষে সম্ভব হবে? অসহ্য লাগছে। তবে আমি কিছু না বলে আগে বাড়লাম। খাবারগুলো টেবিলে দিয়ে চা যখন তুলে দিলাম একে একে করে সবাইকে, তখনই চোখ পড়ল তুর্য স্যারের পাশের ছেলেটার দিকে। উনি আসলে ছেলে না, বয়স্ক লোক। আমার চোখ সাথে সাথে বড় বড় হয়ে গেল। আমি কোনোদিন ভাবতেও পারিনি এমন আধ বয়সী লোকের সাথে মামা মামি আমাকে বিয়ে দিতে চাইবে। আমি ঘুরে শম্পার দিকে তাকালাম। ও আর মোহিত ভাইয়া মুচকি হাসছে, আর তুর্য স্যারের মুখে হাসি। লোকটা অমায়িক হাসি দিয়ে বিনয়ের সাথে আমার দিকে তাকিয়ে আছে। আমি চা দিয়ে ঘর থেকে বের হয়ে এলাম। আমার পিছু পিছু শম্পা বের হয়ে এলো, এসে আমাকে জড়িয়ে ধরল। শম্পা, এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। তুর্য স্যারের মা বাবা এমন একটা প্রস্তাব নিয়ে আসবে আমি ভাবতেও পারিনি। কেমন, এই যে এমন মাঝবয়সী একজন লোকের সাথে আমার বিয়ে ঠিক করবে তারা? এমন সময় মামি ভেতর থেকে এসে বলে, রুহি, তাড়াতাড়ি শাড়ি পরে আসো, আজকে বিয়ে পড়ানো হবে। মামি, আমি আসলে এখন বিয়ে করতে চাচ্ছিলাম না। শম্পা, ও কি পাগল হয়ে গেছে? এমন ছেলেকেও হাতছাড়া করতে চায়? ওকে এখনই রেডি করে নিয়ে আসো, কাজী সাহেবকে খবর দিয়ে দিছে তোমার মামা। আমার বুক ফেটে কান্না আসতে চাচ্ছে, তাই মুখ ফুটে জিজ্ঞেস করলাম, কেন মামি, এমন কি আছে ছেলের মধ্যে? প্রথমত, তোমার সবটা জেনেও বিয়ে করতে রাজি, আর দ্বিতীয়ত, ও ইসলামী শরীয়ত অনুযায়ী চুলা খরচ দিয়ে মেয়ে নিয়ে যেতে চায়। ও শুধু আমাদের মেয়েটাকে চায়। এমন ছেলে কোথাও পাওয়া যাবে না এই যুগে। আর প্রশ্ন এখন না করে আগে যাও, বিয়ে হবে একটু পরে। আমি করুণ চোখে শম্পার দিকে তাকালাম। শম্পা, চল তাড়াতাড়ি। খুব খারাপ লাগলো নিজের সবচেয়ে ভালো বান্ধবী এমন আচরণ করছে। অন্তত আমার জন্য দুঃখিত হতে পারত, কিন্তু তা না। সে হাসছে। ওর হাতে কয়েকটা ব্যাগ দেখে জিজ্ঞেস করলাম, এসব ব্যাগ কোথায় পেলি? তোর জামাই নিয়ে আসছে। ছি
ছি, জামাই বলছিস কেন? ও মা, একটু পর যা ঘটবে তাই তো বললাম, এভাবে রাগ করার কি আছে? শম্পার সাথে কথা বাড়ানোর ইচ্ছা হলো না একদমই, তাই চুপ করে ব্যাগটা নিলাম হাতে। দেখি লাল বেনারসির শাড়ি ছিল ব্যাগে। দেখে ছুঁড়ে ফেললাম মাটিতে। অনেক অসহ্য লাগছে। কি করছিস? ভালো লাগছে না, পরবো না এটা। তাহলে হলুদ শাড়িটা পরবি? শম্পার মুখে এমন শুনে খুব খারাপ লাগলো। ও জানে সব, তাও ইরাদের কথা এভাবে আমি মনে করিয়ে দিয়ে কি ঠিক করছে? চুপচাপ মাটি থেকে শাড়িটা তুলে পরে নিলাম, কিন্তু কোনো সাজসজ্জা করলাম না। শম্পা জোর করে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে দিল আর মাথায় খোপা করে ঘোমটা টেনে দিল। আমার চোখের পানি যেন কোনোভাবেই থামছে না। কিছুক্ষণ পরে তামিম এসে বলে, আপু, হয়েছে তোমার? কাজী তোমার এজিম নিতে আসতেছে। হ্যাঁ হয়েছে, নিয়ে আসো কাজী সাহেবকে। রুমে একে একে মামা মামি, তুর্য স্যারের আম্মু সবাই এলেন। আমাকে যখন জিজ্ঞেস করা হলো কবুল কিনা, অনেক খারাপ লাগছিল। বারবার ইরাদের চেহারাটা ভেসে আসছিল চোখের সামনে। খুব কষ্ট করে বললাম, কবুল। আমার সাইন নেওয়া হলো। আজ থেকে একজনের সাথে বৈধতার সম্পর্কে বেঁধে গেলাম, না চাইতেও। তার সাথে আমার নাম নেওয়া হবে, তার হয়ে বাকিটা জীবন পার করতে হবে। সবাই কত খুশি আলহামদুলিল্লাহ বলে কোলাকুলি করছে। আর আমার এক যন্ত্রণা সইতে হবে আজীবন, তা ভেবে মরে যেতে ইচ্ছে করছে। সবাই এক এক করে আমার রুম ছেড়ে বাইরে চলে এলো। বাসায় ভর্তি সবার হাসির শব্দ জুড়ে আছে। কেমন একটা আমেজ তৈরি হয়ে গেছে। এসব কিছু আমাকে কিঞ্চিত পরিমাণে খুশি করতে পারছে না, বরং অদেখা রক্তক্ষরণে আমার মন পুড়ছে। মামি এসে আমার ব্যাগ গুছাচ্ছে, সাথে শম্পা সাহায্য করছে। বুঝতে পারলাম সামনে আমার বিদায়ের পালা। হঠাৎ এই মৌসুমে বৃষ্টি শুরু হয়ে গেল। মুষলধারে বৃষ্টি পড়ছে। মামি আর শম্পা বলছে, সুখ হবে অনেক আমার বিবাহিত জীবনে। আমি তাচ্ছিলের একটা হাসি দিয়ে নিজেকে নিজেই আয়নায় দেখে বললাম, যদি মরেও যেতাম এর চেয়ে বেশি সুখ হতো বর্তমানে। মরার চেয়ে বেঁচে থাকতেই বেশি যন্ত্রণা সইতে হচ্ছে। কিছুক্ষণ পরে তামিম এসে আমাকে বলল, দুলা ভাই, তোর সাথে কথা বলতে চায় আপু। আমার মেজাজটাই খারাপ হয়ে গেল তামিমের কথা শুনে। এই মাঝবয়সী লোক থেকে আমার একদম অসহ্য লাগছে, আবার নাকি কথা বলতে চায়। শম্পা মামিকে বলল, চলো মামি, আমরা বের হই, ওরা কথা বলুক। হ্যাঁ চল। দাঁড়া শম্পা, এই কথাটা বলে উঠলাম আমি। আমার দিকে প্রশ্নবোধক চাহনি দিল তারা তিনজনই। না মানে বলছিলাম, একটু পর তো চলেই যাব, একবারে তখন কথা বলবো না, এখন সবার সাথে থাকি একটু। মামি কি যেন ভেবে বলল, আচ্ছা ঠিক আছে। তামিম, জামাইবাবুকে বলো আপু সব গোছানো শেষ করে আসছে। ওকে আম্মু। আমি শুধু মনে মনে ভাবছি, আল্লাহ আমাকে তুমি এই দুনিয়া থেকে নিয়ে যাও ওই লোকের ঘরে যাওয়ার আগে। আজকে আমার বিয়ে হয়েছে, কিন্তু সদ্য বিবাহিত হওয়ার পরেও স্বামীকে দেখার কোনো ইচ্ছা নেই আমার। বরং আজকের এই দিনটা যদি দুঃস্বপ্ন হয়ে যেত আর ঘুম ভেঙে দেখতাম এটা অবাস্তব কিছু ছিল, তাহলে মনে হতো আমি অনেক সুখী একজন মানুষ। 10 মিনিটের মধ্যে বিদায়ের পালা। সবকিছু গোছগাছ করে ফেলেছে শম্পা আর মামি মিলে। আমার সে হাত পা চলতে চাচ্ছে না, এটা তারা বুঝতে পেরেছে। রুহি শোন, ভাইয়া সহ সামনের শুক্রবার আমাদের বাসায় আসবি। আমি বরং তোকে না বলে ভাইয়াকে বললেই ভালো হবে। মোহিত বলতেছিল একবারে তোকে দিয়ে আসার সময় বললে ভালো হবে ভাইয়াকে, তাহলে ওটাই করব। কিসের ভাইয়া, কিসের দাওয়াত? আমি চোখ রাঙিয়ে আস্তে করে শম্পাকে বললাম, যেন মামি শুনতে না পায়। ও হ্যাঁ সরি, দুলাভারি বলা উচিত তাই না? এখন তো উনি তোর স্বামী। রাগে কান্না এসে পড়ছে আমার, তাও কোনো রকমে নিজেকে সামলে রাখার চেষ্টা করছি। এমন সময় মামা খুব অস্থির হয়ে ঘরে এলো। সব হলো তোমাদের? হ্যাঁ, মেয়ের ব্যাগ গোছানো শেষ, বের হবে এখন জামাই। হ্যাঁ, কিন্তু জামাই বাসায় তো সমস্যা হয়ে গেছে। কি সমস্যা মামা? মামির আগে শম্পা ভয়ার্ত স্বরে মামাকে জিজ্ঞেস করলো। জামাই তো তার পরিবারকে না জানিয়ে বিয়ে করে ফেলছে, ওর ভাই এখনো বিয়ে করে নাই। এর মধ্যে এখন করতে চাইলে নাকি বাসা থেকে মানতো না। আর আমাদের মেয়েকে দেখে তার পছন্দ হয়েছে অনেক, এই জন্য আগে ভাগে বিয়ের কাজটা সেরে নিতে চাইছে উনি। এখন বিয়ের পর বাসায় ফোন দিছে, তার মা নাকি কান্নাকাটি শুরু করে দিছে ছেলে না জানিয়ে বিয়ে করছে দেখে। এই জন্য জামাই অস্থির হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। আমি এসব শুনে আরো অবাক হলাম। এই লোক বাসায় না জানিয়ে বিয়ে করতে আসছে, এখন আবার বিয়ের পর এসব শুরু হলো। এর মধ্যে মামি জানতে চাইলেন, তাহলে আমরা এখন কি করব?
বিন সাহেবের সাথে দেখা করা দরকার। না, জামাই বলছে বউ নিয়ে যাবে। আমাদের মেয়ের মায়া চেহারাটা দেখলে নাকি ওনার রাগ কমে যাবে। তার কোনো মেয়ে নাই, আমাদের মেয়েকে নাকি ওনার পছন্দ হবে। আমার তো ভয়ই লাগছে পরে তারা ঝামেলা করলে। মামি কপাল কুঁচকে বললেন, আমার মনে হয় ছেলে ভালো, ও ঠিকই সামলে নিবে। এসব কথা বলেই মামা বের হয়ে গেলেন। পেছন পেছন মামিও। কি আছে আমার কপালে তাই ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আলমারিতে ছোট একটা তসবি ছিল, যেটা আমাকে আমার নানু দিয়েছিলেন উনি মারা যাবার আগে। সেটা হাতে যে পার্স নিয়েছি সেখানে নিয়ে নিলাম। যাওয়ার সময় আল্লাহ আল্লাহ করতে করতে যাব। দোয়া কালাম পড়তে থাকলে শান্তি পাওয়া যায়, আর এই অশান্তির সময় দোয়া পড়া অনেক বেশি জরুরি আমার জন্য। বাইরে তুমুল ঝড় যেন বেড়েই চলছে। এত গর্জনে যেন ভয় লাগতে শুরু করলো আমার। জানিস শম্পা, আমার খুব ভয় করছে রে। রুহি শোন, ভয় পাবি না, তোর শাশুড়ি দেখিস মেনে নিবেন। এই জন্য ভয় করছে না। তাহলে এই লোকটার যে বয়স, আগে থেকে নির্ঘাত বিবাহিত হতে পারে। আমার খারাপ লাগছে এটা ভেবেই। যদি এমন কিছু হয় তাহলে মামা মামি একদম সহ্য করতে পারবেন না। তাদের মান সম্মান একদম শেষ হয়ে যাবে। এমনিতেই মা বাবার জন্য তারা অনেক কথা শুনেছেন। এখন আমাকে নিয়ে কিছু হলে কি করবে বল? কথাগুলো বলে আর নিজেকে ধরে রাখতে পারিনি, কান্না করে দেই। আমার কান্না দেখে শম্পা আমাকে জড়িয়ে ধরে বলে, এভাবে ভাবিস না, তোর জামাইকে ডেকে আনি আমি, সবটা ভয় কেটে যাবে। এই বলেই শম্পা আমাকে রেখে ঘর থেকে বের হয়ে গেল। ওই লোকটার চেহারাও এতক্ষণে ভুলে গেছি, আর ইরাদের চেহারাটাও বারবার চোখের সামনে ভেসে আসছে। মনে হচ্ছে যদি একদিনের জন্য সম্ভব হতো ইরাদের স্ত্রী হওয়া, তাহলে নিজেকে অনেক সুখী মনে করতাম। কিন্তু এটা আমার ভাগ্যে আসেনি। আল্লাহকে বলতে ইচ্ছা করছে, আমাদের মুসলিমদের তো দ্বিতীয় কোনো জন্ম হয় না, কিন্তু যদি এটা হতো তাহলে আমাকে ইরাদের যোগ্য করে দিয়ার তারই স্ত্রী হিসেবে দুনিয়ে দিত। বিয়ের পরে একজনকে এভাবে ভাবা ঠিক না, গুনাহ। তাই যত দ্রুত সম্ভব তাকে ভুলে থাকার চেষ্টা করছি। এমন সময় কথাগুলো জানলা ধরে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে ভাবছিলাম। এমন সময় দরজায় নক করার শব্দ পেলাম। বুঝতে পারলাম আমার স্বামী এসেছেন। তবে কান্নার বেগটা এত তীব্র ছিল যে গলা দিয়ে কোনো কথা বের করতে পারছিলাম না, আর তাকে কোনো উত্তর দেওয়ার ইচ্ছেও করছিল না। প্রায় মিনিট খানেক পরে সে ঘরে এসে দরজাটা লাগিয়ে দিল। আমার রাগ বেড়ে গেল, তবু কিছুই বললাম না। আমার কোনো উত্তর না পেয়ে উনি নিজে থেকে এগিয়ে এলেন। পায়ের শব্দ আস্তে আস্তে কাছে চলে আসছে, আমি সেটা বুঝতে পারলাম, তবুও পেছন ফিরে তাকালাম না। সে যে আমার পেছনে এসে দাঁড়িয়েছে আমি তা ঠিকই বুঝতে পারছি, কিন্তু ফিরেও তাকাচ্ছি না। আর সরে যাবার রাস্তাও পাচ্ছি না, কারণ একদিকে দেওয়াল আর একপাশে লোকটা আড়াআড়ি ভাবে দাঁড়ানো। মনে মনে ভাবছি এখন লোকটাকে বলবো, দূরত্ব বজায় রেখে কথা বলুন। এমন সময় হুট করেই সে পেছন থেকে আমাকে কোলে তুলে নিল। আমি পুরো তার চেহারা দেখে পুরো চমকপ্রদ হয়ে যাই। আমার হার্ট এত জোরে বিট করছিল, মনে হচ্ছিল এক্ষুনি বের হয়ে আসবে। কারণ আমার পেছনে যে এসে দাঁড়িয়েছিল আর আমাকে এইভাবে কোলে তুলে নিল, সে আর কেউ না, বরং ইরাদ। আমি তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইলাম। আমার মাথায় কিছুই খেলছে না, আমি কিছুই বুঝতে পারলাম না সেখানে কি করে এলো, আর এভাবে আমার রুমেও চলে এলো। এমন সময় ইরাদ আমাকে বলে, তোমার কত সাহস আমার বউকে এতক্ষণ ধরে কান্না করানোর? খবরদার, যদি আর কখনো এমন দুঃসাহসী কাজ করেছে তুমি। বউ? আল্লাহ, এত তাড়াতাড়ি ভুলে যাও? একটু আগে না বিয়ে হলো আমার সাথে, তাহলে কার সাথে হবে? আই লাভ ইউ রুহি। আমি থাকতে তোমাকে কোনো রকম ইনসিকিউর ফিল করতে দিতে চাই না, এই জন্য তাড়াতাড়ি বিয়েটা করে ফেললাম। তোমাকে কোনো সময়ও দিলাম না। আর চোখগুলো কি করেছো কান্না করে করে? এই বলেই ইরাদ আমার দুই চোখে একে একে করে চুমু খেলো। ওর কাছে আসার জন্য আমার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হতে লাগলো। লজ্জায় ওর বুকে মুখ লুকালাম। ও আমার কানে একটু চুমু দিয়ে বলল, রুহি, আমি ভালোবাসি তোমাকে অনেক বেশি, আর আমি থাকতে তুমি আমারই হবে শুধু, অন্য কারো হতে দিব না তোমাকে জোরপূর্বক। তুমি আমাকে ভালোবাসো এটা আমি অনেক ভালো করে জানি, এই জন্যই তো আজকের ভিতরে এই ডিসিশনটা নিয়ে ফেললাম। তবে তুমি কি রাগ করেছো আমার উপরে? আমি কিছু বললাম না। এই মুহূর্তটা আমার কাছে স্বপ্নের মতোই লাগছে, এত ভালো লাগছে যা মৌনতার মাঝে আমি উপভোগ করতে চাচ্ছি। বলো না রুহি। ওহো, রাগ করিনি। কেন রাগ করুনি? এমন কথা শুনে মাথা তুলে ইরাদের দিকে তাকিয়ে দেখি সে দুষ্টু হাসি দিয়ে আমায় দেখছে। এভাবেই করিনি রাগ। এটা বলার সাথে সাথে ও আমার কানের কাছে এসে আস্তে করে বলে,
তাহলে ভালো হয়েছে। রাগ করানোর মতো অনেক কিছুই আস্তে আস্তে করব, তখনও কিন্তু রাগ করতে পারবা না। কি করবেন? আমি ভাবলার মতো তাকেই প্রশ্নটা করি। তখন সে আমার ঘাড়ে একটা চুমু দিয়ে বলে, আদর করব। তার এমন কথা শুনে আমার লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছিল। আমি প্রসঙ্গ পাল্টানোর জন্য বললাম, নামান আমাকে। এখন থেকে অভ্যেস করে নাও, কোলে কোলেই রাখবো বেশিরভাগ সময়। হবে না? তাহলে আমিও নামাবো না। আমি করুণ চোখে তার দিকে তাকালাম, আর সে আমাকে দেখে হাসছিলেন। নামাবো এক শর্তে। কি শর্ত? রাজি হও, তারপর বলবো। এটা কেমন শর্ত? এমনই, এখন নামতে চাইলে রাজি হও, নাইলে তুমিও জানো আমি এভাবে করেই তোমাকে নিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াতে পারবো। আমি উপায় না পেয়ে বললাম, ঠিক আছে। এমন সময় দরজায় কে যেন টোকা দিল। অনেক তাড়াহুড়ো করে ছোট একটা পাঠ লিখেছি শত ব্যস্ততার মাঝেও, কারণ একটাই, আপনাদের ওয়েট করাতে আমার ভালো লাগে না। তাই থ্যাঙ্কস টু মি, আর জোকস অ্যাপার্ট, আপনাদের অনেক ধন্যবাদ আমার ব্যস্ততম দিনগুলো বুঝে যারা আমাকে সময় দিচ্ছেন। আজকে লেখার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আপনাদের রুহিকে ইরাদের সাথে বিয়ে দিছি। অন্য কাউকে এনে দিলে রুহি বেচারি অনেক কষ্ট পেত, তাই মন খারাপ করিনি। আর আজকের পর্ব কেমন লাগলো জানাবেন। যেই পাত্রপক্ষের পরিবার ভরা রেস্টুরেন্টে দেখতে এসে আমাকে অপমান করে নিজের বড় ছেলের পাত্রী হিসেবে অযোগ্য বলে রিজেক্ট করে দিয়েছিলেন, আজকে ভাগ্যক্রমে তাদেরই পরিবারের ছোট ছেলের বউ আমি। এই জিনিসটা আমি কোনোদিনও চাইনি, না আমি ভেবেছিলামও। ইরাদের মা বাবা তারাই, এটা আমার জানা ছিল না। জানা থাকবেই বা কি করে? কখনো ইরাদের পরিবার নিয়ে আমি বা আমার পরিবার নিয়ে ইরাদের কথা হয়নি। 3 ঘন্টা আগেও সব ঠিকঠাক ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সব এলোমেলো হয়ে গেছে। এই সময়গুলো যেন আমার জন্য বিষের মতন কাটছে। যদি সময়টা পেছনে নিয়ে 3 ঘন্টা আগের থেকে মনে করতে যাই, তাহলে সেই সময়টা এমন ছিল, ইরাদার আমি আমার রুমে ছিলাম। তখন কে জানে এসে দরজায় কড়া নাড়ে। আমি ভেতর থেকে তাকে রুমে প্রবেশ করতে বললাম। দেখি শম্পা এসছে। তার মুখে হাসি, আর বলল, সরি সরি সরি, আমি চাচ্ছিলাম একটু দেখতে যে তুই ভাইয়াকে ভালোবাসিস কতটুকু, তাই বলি নাই। পাত্র ভাইয়া নিজেই। আর ওই লোকটা ভাইয়ার অফিসের ম্যানেজার। কারণ যেই সময় তুই চা নাস্তা নিয়ে আসছিলি, তখন ভাইয়া ছাদে গেছিলেন একান্তে তার বড় ভাইকে ফোন করার জন্য তোদের বিয়ের ব্যাপারে কথা বলতে। উনি যাতে সবটা ম্যানেজ করে দেন, এই কথাগুলো বিস্তারিত আলাপ করতে। আর এমন সময় ওনার ম্যানেজার আসে, আর তুই ভেবেছিলি ওই লোকটা কিনা পাত্র। আমি পুরোই বোকা হয়ে গেলাম, আর লজ্জাও লাগছিল ইরাদের সামনে। আমি শম্পাকে চোখের ইশারা দিয়ে মানা করলাম এগুলো বলতে, কিন্তু ও বলেই যাচ্ছিল। তখন শম্পা কপাল কুঁচকে ইরাদকে জিজ্ঞেস করে, কিন্তু ভাইয়া, তুর্য স্যারের কেসটা তো বুঝলাম না, কাহিনী কি? ওকে বলছি। আমি ওদের দেখছি আর ভাবছি কত শত জিনিস মাথায় রেখে দিছে দুইজন মিলে, আর আমি নতুন নতুন রহস্য জানতে পারছি এখন সব শুনে। ইরাদ বলতে শুরু করলো, যেদিন প্রথম তোমাদের ভার্সিটি যাই, সেদিনই রুহির কথা বলি তুর্যকে। ও বলল মেয়েটা অনেক চুপচাপ আর ভালো, আরো প্রশংসা করলো। আমার কথায় তুর্য বুঝতে পেরেছিল রুহিকে আমি পছন্দ করি। আর সে রাতেই রুহির পরিবার আর তুর্যের পরিবার দেখা করেন। আর এমন এতেও তুর্য তনিমাপুরকে ভালোবাসে। ও তো রুহিকে বিয়ে করবে না, কিন্তু রুহির যেন অন্য কোথাও বিয়ে ফিক্স হয়, এই জন্য তখন ও বলে মেয়ে পছন্দ হয়েছে। আর পরে ওর আপুর বিয়ের সময় আঙ্কেল আন্টিকে সবটা খুলে বলে। এরপর তো ওরও বিয়ে হয়ে গেল। যাক ভাইয়া, বাঁচা গেল ভাইয়া, সব ভালো। যার শেষ ভালো তার ভালো। হ্যাঁ, এখন শুধু মা বাবা যেন আমাদের মেনে নেয়, এটাই চাচ্ছি। আর যদি না মেনে নেয়? আমি করুণ চোখে জিজ্ঞেস করলাম ইরাদকে। আমার চোখ মুখ একদম শুকিয়ে গেছে। ইরাদ আমার কাছে এসে গালে হাত দিয়ে বলে, ভাইয়া আমাকে সাপোর্ট করবে, আর আমরা দুজন মিলে মা বাবাকে মানিয়ে নিব ইনশাল্লাহ, তুমি ভয় পেও না। বিদায়ের মুহূর্ত ঘনিয়ে এলো। কান্না করলাম। মামা মামি তামিমকে রেখে যেতে কষ্ট হচ্ছিল, তবুও যেতে হবেই। আমাদের সাথে মোহিত ভাই আর শম্পা গেল আমার শ্বশুর বাড়িতে। আমরা যাওয়ার পরে গেট খুলে দিল আমার ভাসুর, অর্থাৎ ইরাদের বড় ভাই। তাকে দেখে আমি ভূত দেখার মতন অবাক হই, কারণ তিনি অন্য কেউ নন, বরং আমাকে নবমবার রিজেক্ট করা পাত্র ছিলেন, যার মা আমাকে অকথ্য ভাষা অপমান করেছিলেন, আর সে চুপচাপ বসে বাধ্য বাচ্চার মতন শুনছিলেন। আমাকে অপমান করার কারণ একটাই, আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, আর আমার মতো মেয়ে ইরাদের মাঝ আর ত্রিসীমায় দেখতে চান না। সবগুলো কথা আমার কানে বারবার বাড়ি খাচ্ছিল। আমি যেমন অবাক হয়েছি, ঠিক তেমনি অবাক ইরাদের বড় ভাই ইফাদও হয়েছেন। আমাকে দেখে সে জিজ্ঞেস করলো, ইরাদ, উনি তোর ওয়াইফ? হ্যাঁ ভাইয়া। কিন্তু তুমি এত অবাক কেন? আগে থেকে ওনাকে চিনি, তাই। কিভাবে? মা বাবা একটা মেয়ে দেখতে গিয়ে কথা কাটাকাটি হলো না তুই বাংলাদেশ ফেরার আগের দিন?
হ্যাঁ বলেছিলা, মেয়েটা উনিই ছিল। শিট, শম্পা আর মোহিত ভাইয়াও বোকা হয়ে গেল এই কাহিনী দেখে। আমি তাদেরকে চলে যেতে বললাম জোর করে, কারণ আমি জানি আমার শাশুড়ি এখন অন্যরকম ব্যবহার করবে, আর শম্পা এসব দেখলে একটা না একটা উত্তর করে ফেলবে, তখন আবার সমস্যা হয়ে যাবে। তারা যাওয়ার পরেই আল্লাহর নাম নিয়ে ভেতরে প্রবেশ করালাম। আমাকে দেখে ইরাদের মা চিল্লাচিল্লি শুরু করে দিলেন, আরো নোংরা কথা বলা শুরু করলেন। আমি নাকি ইচ্ছে করে ওনার ভোলা ভালা ছেলেকে আয়ত্ত করে বিয়ে করেছি, আমার আর আমার পরিবারের মিলে এসব প্ল্যান ছিল। আমি চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে কথাগুলো শুনছিলাম মাথা নিচু করে। ইরাদ অনেক চেষ্টা করে তাকে মানানোর, কিন্তু সে মানতে চায় না। একটা সময় সে উঠে এসে আমাকে টানতে টানতে গেটের বাইরে বের করে দিতে চাইলেন। তখন ইফাত ভাই আর ইরাদ এসে তাকে থামালেন। অনেক বোঝানোর পরে সে বললেন ইরাদকে সে মাফ করে দিবে যদি আমাকে যেভাবে নিয়ে আসছে সেভাবেই বাড়িতে দিয়ে আসে। আমার খুব ভয় হচ্ছিল তখন, কিন্তু ইরাদ আমাকে ছাড়েনি। ও বলেছে ও শেষ কথা আমাকে ছাড়বে না। তখন ওর মা আমাদের বাসা থেকে বের করে দেন রাতের বেলায়। খুব খারাপ লাগছিল, তবে ইরাদের বাবা কোনো খারাপ কথা বলেনি আমাদের, আর বলেন কোনোদিন কোনো সম্পর্ক রাখবেন না আমাদের। আমি ভয় ইরাদের হাতটা শক্ত করে ধরি। ও আমার মাথায় হাত বুলিয়ে বলে, ভয় পেও না, একদিন সব ঠিক হয়ে যাবে। এরপর সে রাতে আমরা একটা হোটেলে উঠি। তারপরের দিনে ইরাদ একটা বাসার ব্যবস্থা করেন, আর এদিকে শম্পা মামা মামিকে সে রাতের কথা খুলে বলেন। মামা প্রথমে আমাকে ছাড়িয়ে আনতে চেয়েছিলেন, কিন্তু মামি বলেন ইরাদের মতন ছেলে হয় না, ও আমার ঠিকই খেয়াল রাখবে, তাই তাকে যেন কষ্ট না দিই। আমাদের সবকিছু গোছকাজ করতে করতে 3 মাস লেগে গেল। এই কয়দিনে ইফাত ভাইয়ার আর আমার শ্বশুরের সাপোর্টে ইরাদের নতুন ব্যবসা, আমাদের ঘর গোছানো সবকিছু হয়ে গেল। ইরাদের বাবা আমাদের মেনে না নিলেও আমার অতীতের মধ্যে যে আমার কোনো হাত নেই সেইটুকু বুঝতে পারছিলেন, আর তাই সে আমাকে ছোট করেননি। শুধু আমার শাশুড়ি আমাদেরকে একদম মানবেন না দেখে সরিয়ে দিয়েছিলেন তাদের থেকে। ইরাদ এখন দায়িত্ব নিয়েছে পুরো একটা সংসারের, আমাদের ছোটখাটো একটা সংসারের। এত কিছু মাঝে আমার আর ইরাদের মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল। এখন বলতে পারি আমার ভালোবাসার মানুষ আমার স্বামী, আমার বেস্ট ফ্রেন্ড। তবে এতদিনে আমাদের বাসর হয়নি। আজকে ইরাদের ব্যবসার প্রথম পেমেন্ট এসছে, তার জন্য বিশাল চিন্তা নেমে গেছে মাথার থেকে। আলহামদুলিল্লাহ সব কাজ এখন রানিং। এদিকে বিয়ে 99 দিন শেষ হয়ে 100তে পা দিবে, আর ইরাদের জন্মদিনও বটে। সে রাতে বাড়ি ফেরার আগে আমি সুন্দর করে কেক বানিয়েছি, আমাদের রুমটায় হালকা মোম দিয়ে সাজিয়েছি একদম ছিমছাম করে। রজনীগন্ধা এনে রেখেছি ফুলদানিতে, বেলি ফুলের কিছু মালাও ড্রেসিং টেবিলের উপর এনে রেখেছি। আমি গোসল করে ফ্রেশ হয়ে নিলাম, একটা বেগুনি রঙের জামা পরলাম। ইরাদ বাসায় ফিরল রাত 11টায়। অনেক খুশি লাগছে ওকে দেখতে। এসেই আমাকে প্রতিদিনের মতো কপালে একটা চুমু দিল। আমি ফ্রেশ হয়ে আসছি। না দাঁড়াও, আমি টেবিলে সব খাবার দিয়ে রেখেছি, খেয়ে একবারে যাও। রাতে খাওয়া দাওয়া শেষ করতে করতে 11:30 বেজে গেল। এখন আমি গোসল করে আসি, তুমি শুয়ে পড়ো। এই না, বাথরুমে না। আমার কথা ইরাদ হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, কেন? না মানে আমাদের বাথরুমে গিজার নষ্ট। আমি তো ঠান্ডা পানি দিয়ে গোসল করি, সমস্যা নেই। পানিও নাই। আচ্ছা আমি দেখছি। না না, অন্য বাথরুমে যাও। আচ্ছা, কাপড় নিয়ে আসি। ওই রুমের বাথরুমে যাও, ওখানে কাপড় দিয়ে আসছি। ইরাদ বাথরুমে যাওয়ার পর আমি যেন হাত ছেলে বাঁচলাম। এরপর আমাদের রুমে এসে নিজের সুন্দর একটা জর্জেটের সেই লাল শাড়িটা পরে নিলাম, যেটা পরে তুর্য স্যারের মা বাবার সাথে দেখা হয়েছিল। ইরাদি সেটা শম্পার মাধ্যমে মামির কাছে দিয়েছিল। আমি সেটা কিছুদিন আগে জানতে পারি। আমাকে সামনাসামনি এই শাড়িটা পরে ও দেখেনি, তাই আজকে ওর মন মতো করেই সাজলাম। চুলগুলো খুলে দিলাম, গালে হালকা ব্লাশ অন দিলাম, চোখে মাস্কারা আর ঠোঁটে লাল লিপস্টিক। বেশ দেখাচ্ছে আমাকে, এর সাথে লজ্জাও লাগছে। ঠিক 12টায় ইরাদ রুমে প্রবেশ করতে আমি ওকে জড়িয়ে ধরে বলি, হ্যাপি বার্থডে মাই ডিয়ার হাজব্যান্ড, আই লাভ ইউ। এই প্রথম আমি ইরাদার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করলাম। ও আমার কপালে একটা চুমু দিয়ে বলল, আই লাভ ইউ টু। তোমার মনে ছিল আজকে আমার বার্থডে? ইফাত ভাইয়া গত মাসেই বলেছিলেন। রুমের ডেকোরেশনটা পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ অনেক। আসেন তাহলে কেক কাটি। কেক কাটার পরে ইরাদ আমাকে বলল, এদিকে আসেন। এরপর ঘুরিয়ে তার কোলে বসালো। আমি বললাম, জি বলুন। আপনার জন্য একটা গিফট আছে। আপনি তো আমার সবচেয়ে বড় গিফট, আর কিছু লাগবে না। আমার লাগবে। এই বলে ইরাদ আমাকে 1 জোড়া চুড়িবালা পরিয়ে দিল হাতে। এগুলো তার দাদুর বালা, 2 নাতি বউদের জন্য 2 জোড়া রেখে গেছেন। এগুলো আমার শ্বশুর নাকি আজকে এসে দিয়ে গেছেন। কথাগুলো শুনে চোখ ভিজে গেল। জানো রোহি, বাবা বলেছেন আমাদের মেনে নিবে একটা কাজ করলে। কি কাজ বলেন? আমি এক্ষুনি করছি। তাদের সহসায় খুশির খবর দিতে পারি, তাহলেই মেনে নিবে। কোন খুশির খবর দিব? কিভাবে দিব? আসো শিখিয়ে দেই। এই বলে ইরাদ আমার ঠোঁট জোড়া ওর দখলে নিয়ে নিল। আমি একদম হকচকে উঠি, আমার সারা শরীরে এক প্রকার কম্পন তৈরি হয়ে গেল। ইরাদ আলতো থেকে ধীরে ধীরে শক্ত করে জড়িয়ে নিল। কিছুক্ষণ পরে ঠোঁট জোড়া ছেড়ে কানের কাছে এসে বলল, একটা বাবু হলেই সব ঠিক হয়ে যাবে।
আমার শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছে, লজ্জায় লাল হয়ে গেলাম। ওকে ছেড়ে উঠে যেতে চাইলে আমাকে ইরাত কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। কপালে, গালে, শরীরের প্রতিটা অঙ্গে তার ভালোবাসার পরশ বুলিয়ে দিচ্ছে। আজকে একজন মেয়ে থেকে পূর্ণাঙ্গ নারীতে পরিণত হচ্ছে আমার ভালোবাসা মানুষের স্পর্শে। তার প্রতিটা ছোঁয়া আমার সর্বাঙ্গে এক নতুন আমাকে আবিষ্কার করছে। ভালোবাসায় ডুবে যাচ্ছে এক নতুন জগতে। ইয়াসিরা আবিশা ফাথার গল্প মানেই শেষে একটা মেসেজ থাকে, এবারও ব্যতিক্রম নয়। তবে এই গল্পটা দিয়ে আমি দুইটা মেসেজ দিতে চাই। আল্লাহ পাক মহান, কখনো অধৈর্য হবেন না কোনো কিছু নিয়ে। সময় খারাপ থাকলে বেশি বেশি আল্লাহকে ডাকেন, নামাজ পড়েন, একটা সময় ভালো কিছু ইনশাআল্লাহ আপনার সাথে ঘটবেই। আল্লাহ পাক কখনো কাউকে ঠকায় না, এই জিনিসটা মনে রাখবেন। রুহি আজ স্বামী সংসার নিয়ে সুখী। এমন হাজারো রুহি এই দুনিয়ায় আছে যাদের আল্লাহ পাক তার প্রতি বিশ্বাসের ফল দিয়েছেন। নিজের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু তাআলাকে মনে রাখবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ সব হবে। আর হ্যাঁ, অহংকার পতনের মূল। কাউকে যদি আপনি তাচ্ছিল্য করেন, কটাক্ষ করেন, তা আপনার কাছে ফিরে আসবে কোনো না কোনোভাবে। রুহিকে যে অপমান ইরাদের মা দিয়েছিলেন, ভাগ্যক্রমে সে তারই প্রিয় পুত্রের বউ হয়ে গেছে। কোনো মানুষকে আপনার ভালো না লাগতে পারে, কিন্তু তার জন্য সেই মানুষটার সাথে আপনি দুর্ব্যবহার করতে পারেন না, তার মন ভেঙে দিতে পারেন না। কারণ আপনার, আমাদের যাই অবস্থান আছে বর্তমানে, তার সম্পূর্ণটাই আল্লাহর দেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। কিছুদিন পর ইনশাআল্লাহ নতুন কোনো গল্প নিয়ে ফিরবো আপনাদের মাঝে। ততদিন আমার সাথেই থাকবেন। অনেক ভালোবাসার দোয়া রইল সবার জন্য।